মধ্যরাতের চাঁদ। লেখনীতে মুস্তারিন মুশাররাত। পর্ব ৩৬। পাখির কিচিরমিচির, সকালবেলার বাতাস সব যেন স্তব্ধ। রুমে শুধু তপ্ত নিঃশ্বাসের শব্দ। নীরব আলতোভাবে প্রত্যাশার গালের পাশ থেকে ঠোঁট নামিয়ে আনল মেয়েটার ঠোঁটের উপর। নরম কোমল ছোঁয়ায় প্রত্যাশার চোখ দুটো বুজে এল। ভেতরটা কেঁপে কেঁপে উঠছে। হৃদস্পন্দন ছন্দহীন গতিতে ছুটছে। নীরবের ওষ্ঠ আরেকটু গভীর হল, শক্ত করে আঁকড়ে ধরল। দুজনের আবেশ গাঢ় হল। সময় গড়াতে থাকল, নীরবের স্পর্শ বেহাজা হল। প্রত্যাশার দম বন্ধ হওয়ার জোগাট। নীরবের ঠোঁট সরল ধীরে ধীরে। আর সরতেই প্রত্যাশা যেন হাফ ছেড়ে বাঁচল। গলায় আটকে থাকা নিঃশ্বাসটুকু হুডমুট করে বেরিয়ে এল। লজ্জায় মুখ লাল টকটকে হয়ে গেছে। কানে লজ্জার একটা ভাবা ছড়িয়ে পড়েছে। হাতের উল্টোপাশ দিয়ে ঠোঁট মুছে নিল প্রত্যাশা। নীরব সেদিকে তাকিয়ে বিদ্ধা আঙুল দিয়ে নিজের ওষ্ঠ মুছতে মুছতে মিটমিট হাসল। ঠোঁট চোরা জ্বলছে। প্রত্যাশা অল্পস্বল্প রাগী দৃষ্টিতে নীরবের দিকে তাকাল। নীরব সে রাগের পরোয়া না করে প্রত্যাশার ঠোঁটের দিকে তাকায়। ঠোঁটের কোনায় দুষ্টু হাসি ঝুলিয়ে আঙুল দিয়ে আলতোভাবে প্রত্যাশার ঠোঁটে ছুঁয়ে দিল। হিমশীতল স্বরে বলল, সরি, তবে এই ভুল বারবার করতে রাজি আছি গু। ঠিক এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হল। প্রত্যাশা দ্রুত দুই হাত নীরবের বুকে রাখল। নীরবের গা ঠেলে বলল তড়িঘড়ি করে, সরুন, কেউ এসেছে গু। নীরব বিরক্ত গলায় কপাল কুঁচকে বলল, ধুর, সকাল সকাল ডিস্টার্ব করতে কে এলো? আমার রোমান্সটা কারো বুঝি সহ্য হচ্ছে না গি। দরজার ও পাশ থেকে পরি গলা ছাড়িয়ে ডাকল, ছোট ভাইজান, আপনার কালা কফি দেই? নীরবের কথা শুনে প্রত্যাশা ঠোঁট টিপে হাসতে থাকে। নীরব বিরক্ত মুখে উঠে বসে স্যান্ডেল পায়ে চাপল। পরপর নিচের ঠোঁটে দাঁত বসিয়ে ঘাট ঘুরিয়ে প্রত্যাশার দিকে তাকাল। আচমকা প্রত্যাশার দিকে ঝুঁকে দুষ্টুমির স্বরে বলল, এই প্রথম সকাল মিষ্টি চুমুতে শুরু হল। এরপর থেকে ব্ল্যাক কফিতে পোষাবে না আমার। এখন থেকে তোমার মতো হট মর্নিং ব্রিউ আমার রোজ চাই গিয়ে। প্রত্যাশা তৎক্ষণাৎ মুখে বালিশ চেপে মুখ লুকিয়ে ফেলে। বালিশে মুখ গুজে বল, হাপুস নয়নে। নীরব, আপনি অসহ্য। সহ্য হয়ে যাবে গু, বলে টি-শার্টের কলার ঠিক করতে করতে শীষ বাজিয়ে দরজা খুলতে গেল। দরজা খুলেই এক ধমক লাগিয়ে দেয় নীরব। এত সকাল সকাল এভাবে চিল্লাচ্ছিস কেন? এভাবে ননস্টপ করা নাড়তে হয়? পরি বেকুবের মতন চেয়ে ভাবল, ছোট ভাইজানের আবার হইল ডাকি। বেহুদা রাগ ঝাড়তাছে কেন? আগে না দেরি হইলে রাগ করত। আজ ঠিক টাইম মতো আইসাও ধমকানি শুনুতাছি। ইয়া আল্লাহ, কি করমু? ডানে গেইলেও দেহি দুষ, বামে গেইলেও দুষ। নীরব কফির মগ হাতে নিয়ে কড়া গলায় ধমকের সুরে বলল, এভাবে দাঁড়িয়ে কি ভাবছিস? পরীর ধ্যান ভাঙল। তটস্থ হয়ে বলল, ককি কিছু না কো। নতুন ভাবির চাউ। নীরব আরেক হাতে প্রত্যাশার জন্য আনা গ্রিন টির ক্যাপটা নীল। নীরব কোমরে বেল্ট গুজছে। আয়নার সামনে দাঁড়িয়ে ব্যাজগুলো পড়ছে আর মাঝে মাঝে কোনা চোখে তাকাচ্ছে বিছানায় বসে থাকা প্রত্যাশার দিকে। প্রত্যাশা দুই হাত পেছনে ঠেস দিয়ে বসে আছে। পা দুটো দোলাচ্ছে টুকটুক করে। মুখটা গোমরা। ঠোঁট উল্টে বলল, আমি বাসায় যাব। এটা বাসা না। আমার বাসায় উ। এটাই তো তোমার বাসা। বিয়ের পর মেয়েদের স্বামীর ঠিকানাই হয় আসল ঠিকানা গে। প্রত্যাশা মুখ ভার করে ফেল। মাথাভর্তি ভেজা চুলে ব্রাশ চালাতে চালাতে বল নীরব, অল্প বয়সী বউ হলে এই এক সমস্যা। শুধু বাবার বাড়ি যাওয়ার জন্য প্যান প্যান করতে থাকে গিউ। এই প্রথম আমি আম্মুকে ছাড়া এতদিন কোথাও থাকছি। তারপর আজ আমার জন্মদিন। আম্মুর হাতের পায়েস ছাড়া আমার চলবে না। আম্মু আব্বু ফোন করেছিল একটু আগে, উইশ করেছে, তবে যাওয়ার কথা কিছু বলেনি। আপনার কথা ভেবে হয়তো আম্মু বলছে না। আপনি তো এখন সুস্থ। এই যে অফিস যাচ্ছেন, সব করছেন। সারাদিন ডিউটিতে থাকবেন। এখানে আমার থেকে আর কাজ কি? দরকারটাই বা কি? গায়ে পারফিউম স্প্রে করে পরপর সার্ভিস রিভলভারটা কোমরে গুজে নিল। অকস্মাৎ দুগদম এগিয়ে ভ্রু উঁচু করে বল একটু দুষ্টু গলায়, সারাদিন দরকার না পড়লেও রাতে বউ লাগবে উ। প্রত্যাশা মুখ ঝামটা দিয়ে অন্যদিকে চাইল। নীরব হাতে কালো ঘড়িটা পরে বাইরে যেতে যেতে বলল, যাওয়ার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে এখন নাস্তা করতে আসো উ। প্রত্যাশা অনলাইনে ঢুকতেই বন্ধুদের একগাদা মেসেজ আর টাইমলাইনে উইশ করা পোস্ট পেল।
আবির খেয়ে যা বাবা বাইরে থেকে খেয়ে নেব আম্মুগু বা হাতের ফাঁক দিয়ে পিঠের সাথে গিটার পিঠে ব্যাগ কেটসের ফিতে বাঁধতে বাঁধতে উত্তর দেয় আবির। শর্মিলা পেছন থেকে একরাশ হতাশা প্রকাশ করে বললেন, একে তো ঠিকমতো খাস না, আবার যা খাস ফাস্টফুড। এভাবে চললে শরীর খারাপ হবে আবির কথা কানে না তুলে ব্যস্ত ভূমিতে দরজার দিকে এগো। ঠিক তখনই গম্ভীর ঠান্ডা অথচ রাশভারী কণ্ঠে পা দুটো থেমে যায়। আবির, ছোট মা খেতে বলছে না? ব্যস্ততা দেখিয়ে যাচ্ছিস কই তুই? আবির ভয়ে ভয়ে আস্তে করে ঘুরে তাকায়। ছোট দাদানের চিরচেনা কঠোর মুখভঙ্গি দেখে দৃষ্টি আপনাআপনি নুইয়ে এল। নীরব জিজ্ঞেস করল, পিঠে গিটার কলেজ নেই আজ? আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলল, ইয়ে মানে ছোট দাদান, আজ একটু দেরিতে ক্লাসক। মিথ্যে বলছিস, তা তোর চোর চোর মুখ দেখেই বোঝা যাচ্ছে। কলেজ বাদ দিয়ে গিটার নিয়ে কোথায় যাচ্ছিস? সত্যি করে বল, নইলে অদূরে দাঁড়িয়ে প্রত্যাশা ভেঙচি কেটে আউডাল, এ তো আচ্ছা লোক। বাচ্চা ছেলে এক আধ দিন কলেজ বাদ দিয়ে বন্ধুদের সাথে ঘুরতে ফিরতে যেতেই পারে। এভাবে জেরা করার কি আছে? পুলিশের ডিউটি বাড়িতে পালন করছে। উফ, যত্ত সব। শর্মিলা পাশ থেকে বলে উঠলেন, আবির পড়াশোনায় খুব ফাঁকিবাজ হয়েছে। পড়াশোনা শৃঙ্গে উঠিয়ে সারাদিন শুধু বন্ধুদের সাথে ঘোরাফেরা, খেলাধুলা, গান শেখা আর আড্ডা দেয়া, এই ওর কাজ। তোর চাচ্চুকে বলে ওর একটা বিহিত করতে হবে। দিন দিন কথা তো শুনছেই না, আরও বেশি খারাপ হচ্ছে নীরব করা গলায় শাসনের সুরে বলল, কয়েকদিন আমি লক্ষ্য করেছি সন্ধ্যায় মোডের উপর বাজে ছেলেদের সাথে তোকে আড্ডা দিতে। নেক্সট ওদের সাথে মিশতে না দেখি। সন্ধ্যার পর বাইরে তোর ছায়াও যেন না পড়ে। কথাগুলো যেন মনে থাকে নীরবকে প্রশ্রয় দিতে বল শর্মিলা। এভাবে বললে ও শুনবে না। এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিবে। তুই পিটিয়ে ওর ছাল তুলে ফেলিস। আমি কিচ্ছুটি বলব না। শাসন না করলে ও মানুষ হবে না নীরব আঙুল দিয়ে দেখিয়ে বলল, গিটার নামা, নাস্তা করে কলেজে যা। আমি কিন্তু ফোন দিয়ে কলেজে শুনব সব কটা ক্লাস করেছিস কি না আবির মাথা নিচু করে দ্রুত কেটস খুলে গিটার রেখে সোজা ডাইনিংয়ে যায়। মনে মনে আওড়ায়, বড় দাদান কত সুন্দর, সবসময় হাসি মুখে কথা বলে। আর ছোট দাদান ধমক ছাড়া, শাসন ছাড়া ভালো কথা জানেই না। প্রত্যাশা বেচারি একটু ভয় পেল। আতকে উঠে ভাবে, উরি বাবা, আমার রেজাল্ট খারাপ হলে এসপি সাহেব এরকম করে বকাঝকা করবে না তো? চেয়ার টেনে বসে জগ থেকে পানি ঢেলে নিচ্ছিল নীরব। নিহারিকা বললেন, একটু দাঁড়া বাবা, পরি ডিম ভাজছে। ভেজে রাখলে ঠান্ডা হয়ে যায়। কখন তোরা খেতে আসিস ঠিক নেই। তাই বলেছিলাম পরেই ভাজতে পানির গ্লাস হাতে তুলতে তুলতে নীরব বলল, সমস্যা নেই নিহারিকা প্রত্যাশাকে উদ্দেশ্য করে বললেন, প্রত্যাশা তুমিও বসো, দাঁড়িয়ে আছো কেন? প্রত্যাশা এগিয়ে নীরবের পাশের চেয়ারটায় বসল। নীরব মাকে জিজ্ঞাসা করল, বাবা, ভাইজা সবাই খেয়েছে? হ্যাঁ, ওরা সবাই নাস্তা করেছে। নিভান অফিসে চলে গিয়েছে। নীলাশা বোধহ রুমে নীরব মায়ের দিকে তাকিয়ে বলল, মা, প্রত্যাশাকে আজ বাড়ি দিয়ে আসব। অফিস থেকে বিকেলে ফিরব। বিকেলের দিকেই ওকে রাখতে যাব আজই? আসলে আর তো 2 দিন বাকি আছে ওর পরীক্ষার। ওখান থেকেই পরীক্ষা দিবে। আর আজ ওর জন্মদিন। আন্টি কাল ফোন দিয়েছিল, আমি বলেছি আজ দিয়ে আসব শর্মিলা নিঃশব্দে হাসতে হাসতে বলল, সে কি নীরব, তুই শাশুড়িকে এখনো আন্টি ডাকিস? নীরব বোধহয় একটু লজ্জা পেল। উত্তর দিতে পারল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, আগে থেকে ওভাবে বলে এসেছি, এখনো অভ্যস্ত হইনি তাই নিহারিকা বললেন, আচ্ছা, আজ প্রত্যাশার জন্মদিন, আগে কেন জানাসনি? প্রত্যাশা মনে মনে বল, কই নিজের ছেলেকে আজ কিছুই তো বলল না। অথচ আমাকে সেদিন কথা শোনাতে বাদ রাখেনি। মা শেখায়নি কাকে কি সম্বোধন করতে হয়? নীলার থেকেও তো শিখতে পারো। আদরের ছোট ছেলেকে তো একবারও বলল না, নিভানকে দেখেও তো শিখতে পারিস। নিজের ছেলের বেলায় 7 খুন মাফ। হাহ। শর্মিলা মিষ্টি হেসে প্রত্যাশাকে বলল, শুভ জন্মদিন মিষ্টি মেয়ে। আগে থেকেও বলনি কেন রে? গিফট তো কিছু আনা হয়নি। থাক, এক্ষুনি তোমার চাচ্চুকে ফোন করে বলছি প্রত্যাশা অপ্রতিব্ধ ভূমিতে বলল।
আরে ছোট মা, লাগবে না এত কিছু গু। প্রত্যাশার গায়ে অফ হোয়াইট রঙের গর্জিয়াস গাউন, সূক্ষ্ম সাটিনের ছোঁয়া আর কোমে ফ্লেয়ারে তৈরি গাউনটা উজ্জ্বল শ্যামবর্ণ, গায়ে রংটা ঠিক যেন ঝিকিমিকি মুক্তার মতো জ্বলজ্বল করছে। কোমরের কাছে হালকা জড়ানো কাট, পিঠের উপর ছড়িয়ে আছে শ্যাম্পু করা রেশমি চুল, ঠোঁটে গোলাপি রঙের লিপবাম, চোখে লেগে আছে অনুচ্চারিত আভা। নীরব ইউনিফর্মের বাটন খুলতে খুলতে বলল, তোমার থেকে চোখ তো সরাতেই পারছি না। তোমাকে একদম হোয়াইট লিলির মতো লাগছে গি। প্রত্যাশা লজ্জা পেয়ে বলল, আপনি একটু বেশিই বলেন ঘি। মোটেই না ঘি। আচ্ছা, কথা বাদ দিয়ে জলদি ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে আসুন। আম্মু বারবার ফোন দিচ্ছে। অনেক কিছু রান্না করেছে, কেক বানিয়েছে, সব রেডি করে বসে আছে গি। প্রত্যাশা দরজা অবধি গিয়েও কিছু মনে করে ফিরে তাকিয়ে বলল, নীরব, হুগ, আপনি কিন্তু এখনও আমার কাছে ছবিগুলোর ব্যাপারে সবটা খোলাসা করেননি। আমিও জানতে চাই, ওই ছবিগুলো কে পাঠিয়েছে, কিভাবে তুলেছিল। আজকের মধ্যেই সব উত্তর পাবে। সবটা তোমার সামনেই প্রকাশ করা হবে। আর একটু ওয়েট। নিহারিকা নিজেও কেক বানিয়েছে। যতই হোক ছোট ছেলের বউ, আবার মেয়েটা অনেক ছোট। আজকের দিনে এভাবে কি করে ছাড়ে? তাই বলেছেন কেক কেটে যাবে। বাড়িতে গিয়ে বাবা মায়ের সাথেও কেক কাটবে, সমস্যা নেই। ওদিকে অধরা ফোন করে এ বাড়ির সবাইকে জানিয়ে আসতে বলেছিল। সবারই কিছু না কিছু ব্যস্ততা থাকায় না করে। এমনিতে জন্মদিন সেভাবে বট করে করা হয় না, জাস্ট পরিবারের সদস্যরাই থাকে। প্রত্যাশা গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে যায়। নিহারিকা ব্যস্ত ছিল। হঠাৎ প্রত্যাশার দিকে চোখ পড়ল। গাউনটাতে ওকে বেশ সুন্দরী লাগছে। তবে ভেবেছিলেন আজ হয়তো শাড়ি পরবে। নিহারিকা আকস্মিক বলে উঠলেন, এখনকার মেয়েরা তো শাড়িটাড়ি তেমন পরে না। তাই বলছি, পাকিস্তানি 3 পিস পরতে পারো। এসব পরলে তোমাকে বেশি বাচ্চা বাচ্চা লাগে গু। প্রত্যাশা মুখে হাসি টেনে বলল, জন্মদিন উপলক্ষে এটা আপনার ছেলে গিফট করেছে গি। ওহ হি, বলে নিহারিকা আর বাড়তি কথা বলল না। নীলাশা এসে সোফায় বসল। প্রত্যাশা পাশে বসতে বসতে বলল, আপু বাসায় যাবি? আমাদের সাথে চলু। নীলা রসকসহীন স্বরে বলল, না, কদিন পর যাবু। নীলার নজর প্রত্যাশার পায়ের দিকে পড়ল। পায়ের উপর পায়েলটা চকচক করছে, ডিজাইনটাও নজরকাড়া। নীলা বলে উঠল, পায়েলটা তো সুন্দর, কবে বানিয়েছিস? প্রত্যাশা একগাল হেসে বলল, তোমার দেবর আমার বর মশাই গিফট করেছেন, তার বুয়ের জন্মদিনে। কি? ওহ হি। পরপর নীলাশা ঠোঁট বাঁকিয়ে ঠেস দিয়ে বলল, আমার জন্য তোর কপাল খুলে গেছে রে প্রত্যাশা। আমার এ বাড়িতে বিয়ে হয়েছে বলেই আমার অছিলায় এত ভালো বর, এত ভালো ঘর পেয়েছিস। এটা তো তোর 7 কপাল। প্রত্যাশা মুচকি হেসে চুলের গোছা কানের পিঠে গুজে বলল, তোমার দেবরের কপাল ভালো ভালো, আমার মতো আদুরে পিচ্চি বু পেয়ে গেছে। আর এই বাড়ির লোকজন, ওরা এখন বুঝুক বা না বুঝুক, একদিন ঠিক বলবে, ভাগ্য করে এমন বুমা পেয়েছি। আর আপু, তুমিও একদিন বলবে, কপাল করে তোর মতো একটা ছোট বোন পেয়েছিলাম। প্রত্যাশা রে চির কৃতজ্ঞ তোর কাছে গু। প্রত্যাশা মজা করে বলল। নীলাশার সাথে সাথেই উপহাসের সুরে বলল, হাহ, হাসালি। আমি বলব এমন কথা? জীবনেও না গে। কখন কে কিভাবে কার কাছে থেকে বলা তো যায় না। তাই বেশি অহংকার ভালো নয়। হুহ গু। নীলা মশা তাড়ানোর ভূমি করল। উত্তর দেয়ার প্রয়োজন বোধ করল না। কয়েক মুহূর্ত পর নীলা 2 আঙুলে মাথা চুলকাতে চুলকাতে বলল, ধ্যাত, আজ 2 দিন মাথা চুলকাচ্ছে কেন? উকুন টুকুন হল না তো? ইস, এমন হলে বিশ্রী হবে। সেই ক্লাস 7-এ থাকতে একবার হয়েছিল। কি যে রাগ লাগত। প্রত্যাশা উৎসুক হয়ে বলে উঠল, উকুন তাড়ানোর গ্রেট আইডিয়া আমার কাছে আছে গি। কি? শোনো আপু, তোমার মাথার উকুন দূর করতে একটা ঝাক্কাস আইডিয়া দিই। 2 থেকে 3টে জন্মনিরোধক পিল গুঁড়ো করে তেলের সাথে মিক্সড করবে। দেন সেই তেলটা রাতে চুলে লাগিয়ে রেখে সকালে শ্যাম্পু দিয়ে গোসল করে নিবে গু। প্রত্যাশার আইডিয়া প্রথমে মনোযোগ দিয়ে শুনতে গেলেও পরের কথা শুনে নীলাথ হয়ে যায়। প্রত্যাশা একগাল হেসে 2 আঙুলে চুটকি বাজিয়ে বলল, এরপর দেখবে উকুন বংশবিস্তার কিভাবে করে। নীলা রাগত চাউনিতে তাকাতেই প্রত্যাশা 2 হাতে কান ধরে ক্ষমা চাওয়ার অ্যাক্টিং করে বলল,
সরি এমনিই মজা করেছি গু। চলবে। মধ্যরাতের চাঁদ। লেখনীতে মুস্তারিন মুশাররাত। পর্ব ৩৭। সাদা শার্ট কালো প্যান্টের উপর গুছিয়ে ইন করে পরা। হাতার স্লিভ গুটাতে গুটাতে ড্রয়িংরুমের দিকে আসছিল নীরব। ঠিক তক্ষুনি প্রত্যাশার উকুন তাড়ানোর অভিনব আইডিয়া শুনে মুখ ফুলিয়ে ফুস করে শ্বাস ফেল। মনে মনে বলল, উফ, সেমি পাগলি বউ নিয়ে কি যে কপালে আছে আমার। তন্মধ্যে শর্মিলা নামিদামি একটা শপিং ব্যাগ প্রত্যাশার দিকে বাড়িয়ে বলল, এই যে মিষ্টি মেয়ে, এটা আমার পক্ষ থেকে। খুলে দেখো। ভেতরে হালকা গোলাপি রঙের শাড়ি। শাড়িটা সিল্কের, আর তাতে ছোট ছোট ফুলের কাজ করা। প্রত্যাশা একগাল হেসে মুগ্ধ গলায় বলল, থ্যাংক ইউ ছোটমা। শাড়িটা খুব সুন্দর। তোমাকে এত্তগুলা ভালোবাসা গু। শর্মিলা মুচকি হেসে একটু মজার ছলে বললেন, এমন মিষ্টি হাসি না দিলে গিফট বাতিল করতাম গ। প্রত্যাশা অমনি হাসি ঠোঁটে নিয়ে বলল, ওমা তাই? নীরব তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি কেক কাটটা হোক, দেরি হচ্ছে তো গু। শর্মিলা কপালে ভাঁজ ফেলে বললেন, একটু ধীরসুস্থেই যা। এত তাড়াহুড়ো কিসের? নীরব, তোর তো সবেতেই তাড়া। ড্রয়িংরুমে রঙিন বেলুনে ভরা। প্রত্যাশা কেক চিটে সবার মুখে এক টুকরো করে তুলে দিচ্ছে। আবির মোবাইলে ক্লিক করে এক একটা মুহূর্ত বন্দি করছে ক্যামেরায়। আকস্মিক গমগমে স্বরে বলে উঠল আবির, সবাইকে খাওয়ালে, কিন্তু ছোট দাদানকে তো খাওয়ালে না নতুন ভাবি। প্রত্যাশা একটু থমকে গেল। মুখে লালচে লজ্জা ছড়িয়ে পড়ল। কি বলবে বুঝে উঠতে পারছে না। আবির আবার কিছু বলতে যাবে, ঠিক তখনই চোখ পড়ে নীরবের দিকে। নীরবের দিকে চোখ পড়তেই মুখটা আমসত হয়ে যায় আবিরের। নীরবের চোখে রাগের সূক্ষ্ম ঝলকানি। নীরব চোখ রাঙিয়ে তাকাতেই আবির বাকি কথাগুলো ঝটপট গিলে নেয়। ঢোক গিলে ভাবে, এইরে কাকে নিয়ে ফাজলামি করতে গিয়েছিলাম। ভুলেই গিয়েছিলাম, বা ঘিঘ সামনেই আছে। থাবা মেরে দাঁত ফেলেনি, এই তো শুক্রিয়া। নিভান এসে হাসি মুখে রঙিন র্যাপিং কাগজে মোড়ানো একটা গিফট বাড়িয়ে বলল, এই যে প্রত্যাশা, নাও গিফট। আজকের স্পেশাল গিফটটা বোধহ আমার তরফ থেকেই পাচ্ছ। নীলা ফোড়ন কাটল। ধ্যাত, ওগুলো আবার দেয় নাকি? বারবার নিষেধ করা সত্ত্বেও যতসব হাবিজাবি দিতে গেলে গু। নিভান দুটো চকলেট বক্স বাড়িয়ে বলল, এগুলো তোমার আপুর পক্ষ থেকে। আর আমার দেয়া গিফটটা খুলে দেখো। শিওর? প্রত্যাশা ঝটপট খুল। রঙিন মোডকের ভেতর থেকে বেরিয়ে এলো একটা নরম গোলাপি কাপড়ে মোড়ানো ফটোফ্রেম। কাপড়টা সরাতেই চোখ ছানাবড়া। ভেতরে একটা ডিজাইনার ফ্রেম। 4টা ছবি একসাথে বসানো। বিয়ের দিনকার ছবি। সোফায় পাশাপাশি বসে ওরা। নীরবের গায়ে ইউনিফর্ম, প্রত্যাশা নীল শাড়িতে মোড়া। শাড়ির ঘোমটা বড় করে টানা। অন্য ছবিতে শফিক সাহেব মেয়েকে নীরবের হাতে তুলে দিচ্ছেন। সেখানে শুধু হাতের ছবিটুকু। নিভানের গলা শুনে চমকে উঠল প্রত্যাশা। কেমন লাগল? ইউনিক গিফট না? প্রত্যাশা এক্সাইটেড হয়ে বলল, এই ছবিগুলো যে আছে সেটা তো জানতামই না আমি। কে তুলেছিল? নিভান হাস্যোজ্জ্বল মুখে বলল, ঘোমটার আড়ালে কিছু দেখতে পাওনি তুমি? নীলাকে বারবার বললাম ঘোমটা তুলে দিতে। সে কানেই তুলল না। ছবিগুলো ফোনে আমি তুলেছিলাম গ। নীরব এক হাত পকেটে গুজে অন্য হাতে শার্টের কলার ঠিক করার ভূমি করল। বল মৃদুস্বরে, 12 হাত শাড়ির 13 হাত ঘোমটা টেনেছিল সেদিন ঘু। সবাই মিটমিট করে হাসতে থাকল। নিভানের কথার জবাবে নীলা বলে, আরে আমার কি দোষ, ও তো কবুল পড়ার আগ মুহূর্ত থেকেই ঘোড়ার মতন কান্নাকাটি শুরু করে দিয়েছিল। বড়রা যখন ওকে ওখানে নিতে বলে, সেই সময় আম্মু ধমকিয়ে ওর কান্নার বেগ থামিয়ে পাঠায়। ওইটুকু সময়ে কেঁদে কেটে চোখ মুখের অবস্থা নাজেহাল করেছিল। কাঁদছিল বিধায় বট করে ঘোমটা দেয়া হয়। নীরবের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল প্রত্যাশা, আর আপনি? নিজে তো ঠাসঠাস কবুল পড়ে 5 মিনিট না হতেই উধাও। মাহবুব সিদ্দিকী এসে দাঁড়ালেন। প্রত্যাশার মাথায় স্নেহের হাত রেখে বললেন, জন্মদিন মানেই শুধু আনন্দ নয় মা। দিন বাড়ছে মানে হায়াত কমছে। তাই যেমন বড় হচ্ছ তেমনি বুদ্ধি, ধৈর্য, সহনশীলতা এগুলোও বাড়ুক। আল্লাহ তোমায় হেদায়েত দিক। মানুষের মতো মানুষ হও মা। আমরা শুধু দোয়া করতে পারি। দোয়া করি অনেক অনেক সুখী হও। বলে পাঞ্জাবির পকেট থেকে 3টা 1000 টাকার নোট বের করে দিলেন।
প্রত্যাশা নম্রস্বরে বলল, বাবা আপনাদের দোয়াই সবচেয়ে বড় উপহার। এসব লাগবে না গি। মাহবুব সাহেব বললেন, বুড়ো বাবার দেয়া সামান্য এটুকু রাখো মা। কিছু কিনে নিও। প্রত্যাশা ইতস্তত করছিল, পাশ থেকে নীরব চোখের ইশারায় কিছু বোঝাল। প্রত্যাশা আর দ্বিরুক্তি না করে নেয়। সবশেষে নিহারিকা আসলেন। মুখে চিরচেনা গম্ভীরতার রেশ নিয়েই বললেন, একটু একটু করে বয়স বাড়ছে, সেই হিসেবে বুদ্ধিও যেন বাড়ে। আশাকরি ছেলেমানুষী স্বভাবটা কমিয়ে সবকিছুতে সিরিয়াস হবে। বিয়ে হয়েছে, সংসার করতে হবে, আস্তে আস্তে সবটা শিখেপটে নিবে। দোয়া করি সবসময় হাসি খুশি ভালো থেকো, সবাইকে ভালো রেখো গো। সবাইকে এক দফা অবাক করে গলা থেকে স্বর্ণের চেইনটা খুলে প্রত্যাশার গলায় পরিয়ে দিলেন নিহারিকা। প্রত্যাশা ভাষা হারিয়ে ফেল। বারণ করলেও নিহারিকা ধমকিয়ে চুপ করে দিলেন ওকে। নীলার মুখটা পানসে হয়ে গেল। ভাবল, মা যতই উপরে উপরে প্রত্যাশাকে ধমকাধমকি করুক না কেন, উনি আসলে ছোট ছেলের বুকেই বেশি ভালোবাসেন। সাজের আলো ধীরে ধীরে গোধূলির আভায় মিশে যাচ্ছে। প্রত্যাশা চনমনে হয়ে কলিংবেল চাপল। অধীর আগ্রহে চাতক পাখির ন্যায় অপেক্ষায় ছিলেন অধরা। বেলের শব্দ কর্ণপটে পৌঁছানোর সাথে সাথেই দরজা খুলে দেন। কোনো কিছু ঠাহর করার আগেই প্রত্যাশা সেকেন্ডের ভেতর মায়ের গলায় ঝাঁপিয়ে পড়ে। মুখ গুজে আহ্লাদিভনিতে বলল, আম্মু। অধরার মুখে প্রশ্রয়ের হাসি। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, পা ই গলি মেয়ে আমার, কেমন আছিস? মায়ের কাঁধে মাথা রেখে বলল, আব্বুকে আর তোমাকে খুব মিস করছিলাম গু। নীরব এতক্ষণে এসে দরজার সামনে দাঁড়িয়ে সালাম দেয়া। শফিক সাহেব এগিয়ে এসে বললেন, আরে আগে নীরবকে আসতে দাও। ভেতরে এসো বাবা। অধরা মেয়েকে ছাড়িয়ে নরম স্বরে বললেন, প্রত্যাশা আম্মু আমার নীরবকে আগে রুমে নিয়ে যা, ফ্রেশ হবে গু। প্রত্যাশা মাথা নাড়ল। নিজের রুমে ঢুকেই বুক ভরে শ্বাস টেনে নেয় প্রত্যাশা। নিজের রুমের পরিচিত গন্ধটায় এক ধরনের পুরনো শান্তি এসে ভর করল। হালকা নাস্তার পর প্রত্যাশার রুমের বেডে বসে নীরব ফোন স্ক্রোল করছিল। ইনবক্স, নিউজ, অফিসিয়াল মেইল সব একটুখানি করে দেখে নিচ্ছিল। কয়েক সেকেন্ড পরেই নীরব ফোনটা পাশে নামিয়ে শরীরটা বিছানায় এলিয়ে দিল। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এল, দিনভর চাপা ক্লান্তির মতো। প্রত্যাশা রুমে ঢুকে বেডের একপাশে বসল। কপালে চিন্তার ছাপ ফেলে আস্তে করে শুধাল, নীরব শুয়ে আছেন যে, শরীর খারাপ লাগছে? নীরব চোখ বন্ধ রেখেই বলল, তেমন কিছু নয়, একটু টায়ার্ড লাগছিল। বেশি খারাপ লাগছে? প্রত্যাশার উদ্বিগ্নতা দেখে নীরব প্রসন্ন হাসল। পাগলিটা যে এতটুকু চিন্তা করেছে এই অনেক। মাথার নিচে হাত ভাঁজ করে রেখে প্রত্যাশার দিকে তাকায় নীরব। বলল, ডোন্ট ওয়ারি, একটু ক্লান্ত লাগছিল, বাট এখন ঠিক আছি। প্রত্যাশা প্রত্যুত্তরে মৃদু হাসল। পরপর উঠে কাবার্ড খুলে কুর্তি আর প্লাজো বের করতে করতে বলল, ড্রেস চেঞ্জ করব। এটা অনেক ভারী, ক্যারি করতে কষ্ট হচ্ছে গি। নীরব উঠে বসতে বসতে বলল, প্রত্যাশা আমি এখন আসছি গু। আসছি মানে? এখনই যাবেন কেন? আম্মু ডিনারের জন্য কত কি রান্না করেছে। ডিনার করে যাবেন গু? আজ নয়, অন্যদিন ডিনার করব। এখন যেতে হবে গু। আজকে কি সমস্যা? প্রত্যাশার হাতের ভাঁজে জামাকাপড়। নীরব সামনে এসে দাঁড়াল। চুলে ব্যাগ ব্রাশ করে নিয়ে বলল, তোমার পড়াশোনার ক্ষতি হোক সেটা চাই না। আমার জন্য তোমার সময়গুলো নষ্ট হচ্ছে। এর চেয়ে বরং তুমি পড়ো, ভালো করে প্রিপারেশন নাও, সমস্ত মনোযোগ পড়াশোনায় দাও। প্রত্যাশা ঠোঁট মেলে কিছু বলবে, তার আগেই ওর শব্দগুলো গলায় আটকে যায়। নীরব টুপ করে প্রত্যাশার সফট গালে চুমু খেয়ে বলল, বাই। প্রত্যাশা ঠোঁট চেপে হেসে বলল, বাই। নীরব দরজা অবধি গিয়ে আবার কিছু মনে উঠতেই বলল, প্রত্যাশা আজকে কথাটা রাখতে পারলাম না, সরি। ব্যাপার না গি। পরশু তোমার পরীক্ষা, যদি আগামীকাল 1 ঘন্টা সময় আমাকে দাও, খুব কি বেশি প্রবলেম হবে? না না, কত সময় আমি এমনি নষ্ট করে থাকি। বরং সত্যিটা জানলে মাথার ভেতর থাকা চাপা কৌতূহল, টেনশন সব দূর হবে। আর দূর হলেই আমি ফ্রি মাইন্ডে একটু পড়াশোনা করতে পারব। ওকে। হোটেলের সেই বয়টার সঙ্গে নীরবের শেষ পর্যন্ত ফোনে যোগাযোগ হয়। সরাসরি সব কিছু না বললেও কথায় কথায় কিছু দরকারি তথ্য বের করে আনে নীরব।
ওকে বুঝিয়ে বলে, সব সত্যি বললে কিছু হবে না, কিন্তু লুকোচুরি করলে মামলা হবে। শুনে ছেলেটা ভাগ্য পায়, কারণ কদিন পরেই সে মালয়েশিয়া যাবে। এখন কোনো কেসে জড়িয়ে পড়লে ঝামেলায় পড়বে। তাই সে আর লুকায় না, সব কিছু খোলাখুলি বলে ফেলে। প্রীতি একটা নামকরা বিদেশি প্রজেক্টে চাকরি করে। গতকাল তার ওখানে রাত 10টা পর্যন্ত প্রোগ্রাম ছিল। তাই বাসায় ফিরতে বেশ রাত হয়ে যায়। প্রীতির ফিরতে রাত হবে এটা জানার পরেই নীরব সিদ্ধান্ত বদলায়। পরের দিন পড়ন্ত বিকেল। প্রত্যাশা বাড়িতে বলেছে মাইন্ড রিফ্রেশ করতে একটু ঘুরতে যাবে। ঘণ্টার আগেই ফিরবে। নীরব এদিক দিয়ে যাচ্ছিল, গেইটে আছে। কথাটা অবশ্য প্রত্যাশার নয়, নীরবের শেখানো কথাটা তোতা পাখির মতন বলে বেরিয়ে আসে প্রত্যাশা। প্রীতির লম্বা সরু আঙুলগুলো ল্যাপটপের কিবোর্ডে থেমে থেমে চলছিল। নিখুঁত দক্ষতায় ফাইল তৈরি করছিল সে। এমন সময় বুয়া এসে বলল, ম্যাডাম, ওই স্যার আসছে। ওই স্যার মানে? ওই যে পুলিশ অফিসার স্যার গু। প্রীতির মসৃণ কপালে কুঞ্চন পড়ে গেল। পাতলা ঠোঁট নাড়িয়ে ফিসফিস করে বলল, নীরব। এই সময়ে? পরক্ষণেই ঠোঁটে ব্যঙ্গাত্মক হাসি টেনে বলল, ইচ্ছের সাথে দেখা করতে গু। বুয়া গলায় ভঘ মিশিয়ে ফিসফিসিয়ে বলল, ম্যাডাম, উনি আপনাকে ডাকতেছেন গু। ওড়নাটা কাঁধে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল প্রীতি। একগাছি চুল কাঁধের উপর দিয়ে সামনে টেনে আনতেই চোখ পড়ে নীরবের দিকে। হাত দুটো জিন্সের পকেটে গুজে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কফি রঙা টি-শার্ট, ফর্সা গায়ে আটসাট হয়ে আছে। প্রীতির মুখের ভাব এক মুহূর্তেই বদলে গেল নীরবের পিছনে প্রত্যাশাকে দাঁড়িয়ে দেখে। ঠোঁট শক্ত হয়ে এল। তীব্র গলায় বলল, ডেকেছ কেন? কি দরকার? তোমাদের ফ্যামিলির কারো সাথেই তো আমার কোনো দরকার থাকার কথা নয়। তাহলে আজ হঠাৎ এসপি নীরব মাহবুবের আমাকে কেন দরকার পড়ল? তাও আবার এই অসময়ে? নীরবের জবাব দেয়ার ধরন দেখে প্রত্যাশা আতকে উঠল। অবিশ্বাস্য ঠেকল নিজের চোখকানকে। প্রীতির গালে কষে একটা চিড মারে নীরব। চার দেয়ালের মাঝে চড়ের শব্দ ধ্বনিত হতে থাকে। প্রত্যাশা অবিশ্বাস্য নয়নে কবার পলক ফেল। নীরবের চোখমুখ কঠিন। প্রীতির গালে আপনাপনি ডান হাতটা চলে আসল। প্রীতি গালে হাত রেখেই চোখে আগুন নিয়ে গর্জে উঠল। নীরব, হাউ ডেয়ার ইউ! দাঁত কড়মট করে নীরব আরেকটা চট বসাল প্রীতির অপর গালে। বজ্রকণ্ঠে বলল, তোমার মতো একটা মেয়েকে থাক ঘিপ্পড় মা ঘেরোতেও আমার গা ঘিন ঘিন করে। মনে হচ্ছে নিজের হাতটাই নোংরা করে ফেললাম ঘ। মুহূর্তেই প্রীতির চোখে পানি টলমল করে উঠল। প্রতিটা শব্দ ছুরি হয়ে বিঁধছিল প্রীতির বুকের ভেতর। চোখভরা এক প্রস্থ জল নিয়ে মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল প্রীতি। নীরব প্রশ্ন ছুড়ল, সত্যি করে বলো, কেন প্রত্যাশার সাথে অমন করেছিলে? কই? প্রীতি কথা কেড়ে নিয়ে গুজে ঢোক গিলে বলল, কি করেছি আমি? নীরব দাঁত চেপে বলল, নাটক বন্ধ করো। যা প্রশ্ন করব সত্যি করে উত্তর দেবে। প্রত্যাশাকে কিভাবে অচেতন করেছিলে? কেন হোটেলের বয়কে দিয়ে ছবি তুলালে? এতে তোমার লাভ কি? প্রত্যাশার শরীর শিউরে উঠল। প্রীতি মাথা নেড়ে অস্বীকার করল, আমি কিছু জানি না গি। কথাটা শেষ না হতেই আরেকটা থা খিপ্পড় এসে পড়ল গালে। ঠোঁট চিটের কিক্ত গড়িয়ে পড়ল। নীরব কঠিন রুক্ষভাবে বলল, সিসিটিভি ফুটেজে তোমাকে স্পষ্ট দেখা গেছে। তুমি নিজ হাতে হোটেলের বয়কে টাকা দিচ্ছ। আর তার বয়ান আমি ফোনে রেকর্ড করে রেখেছি। শুনতে চাও? তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের অচেতন অবস্থার সুযোগ নিয়েছ। তার ছবি তুলে পাঠিয়েছ তারই স্বামীর কাছে। তুমি শুধু একটা মেয়েই নও, পুরো নারী সমাজের লজ্জা তুমি, কলঙ্ক তুমি। এতটুকু মনুষ্যত্ব, মানবতা, এতটুকু বিবেকও তোমার ভেতরে নেই গিয়ে। রাগে, দুঃখ, কষ্ট, অপমানে প্রীতির ভেতরটা খুঁড়ে যাচ্ছে। তবুও ও নিজের ভেতরকার অহং নিয়ে চেঁচিয়ে উঠল, না বাঁধেনি। কারণ যা হয়েছে এমন কিছু হওয়ারই ছিল। এর জন্য কোনো না কোনোভাবে স্বয়ং তুমি দায়ী গে। নীরব ক্ষিপ্ত গলায় চেঁচিয়ে উঠল, এত বড় একটা অন্যায় পা ইপ করার পরও বড় গলায় কথা বলছ কিভাবে? এতটুকু লজ্জা নেই? লজ্জায় তো মাটির সাথে মিশে যাওয়ার কথা। একে তো অন্যায় করেছ, তার উপর গলা চড়িয়ে কথা বলছ। সেইম অন ইউগ। প্রীতি দৃঢ় গলায় চাচানো সুরে বলল, সবকিছুর জন্য পরোক্ষভাবে তুমি দায়ী গ। নীরবের রাগের পারুদ বাড়ল। কষিয়ে আরেকটা চড় মারল। প্রীতি দুপা পিছিয়ে ফ্লোরে পড়ে। প্রত্যাশা যে জড়সদ দাঁড়িয়ে
নীরব ক্ষিপ্ত হয়ে বলল, প্রত্যাশার সাথে তোমার কিসের শত্রুতা? একটা নিরীহ মেয়েকে কেন বিপদে ফেললে? ওর সরলতার সুযোগ নিয়ে রাগে কথা সম্পূর্ণ করতে পারে না নীরব। তানিয়া চেঁচামেচি শুনে এসেছে। প্রীতি ফ্লোরে 2 হাত রেখেই ভেজা গলা উচ্চস্বরে বলল, প্রত্যাশার সাথে আমার কোনো শত্রুতা ছিল না। বললাম না যা হয়েছে তোমার জন্য। তোমার চোখে ওকে খারাপ বানাতে ছবিগুলো তোলা। ওর ডাবের জলে ড্রাগ মেশানো হয়। তারপর ছবি নীরব একদলা থুতু ফেলে তিরস্কার ধিক্কার জানিয়ে বলল, বাহি বাহি, পশুর থেকেও হিংস্র হয়ে এত বড় একটা অপরাধ করলে। আবার বর গলায় বলছ। লজ্জারাও তোমাকে দেখে লজ্জা পাবে। বাট এখন তো আমার ধারণা, আমার সন্দেহ প্রকট হচ্ছে, নিবিড়ের অসুস্থতার পেছনে তোমার হাত আছে। তুমি নিজেই? প্রীতি উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, নীরব, সেটা তো বলেছি আগেই, পারলে প্রুভ করে দেখাও। প্রীতির ভয় নেই সত্যি বলতে। প্রীতি কাউকে ভয় পায় না। নীরব কপালে আঙুল চেপে ধরল। বলল, তোমার স্পর্ধা দেখে আমি স্তব্ধ। তুমি আমার বউয়ের সরলতার সুযোগ নাও। কথা শেষ করার আগেই আরেকটা থাপ্পড় দিতে দিতে বল নীরব, কেন করেছ এসব? কি চাও তুমি? প্রীতি পড়ে যেতে নেয়। ঠিক তক্ষুনি 2 বলিষ্ঠ হাত এসে আঁকড়ে ধরে। সার্থক দুহাতে আগলে ধরে। উপর থেকে সে সবটা না শুনলেও শেষের দিকের কথাবার্তা শুনেছে। প্রীতির আগে কাঁপতে কাঁপতে গলা ফাটিয়ে বলল, কারণ আমি তো প্রীতির কথা ঢাকা পড়ে সার্থকের কথায়। অকস্মাৎ সার্থক বলে উঠল, কারণ আমি। প্রীতি যা করেছে আমার কথায় নীরবের কপালে প্রগাঢ় রেখার উদয় হয়। বলল, হোয়াট? প্রীতিকে দাঁড় করিয়ে সার্থক নির্ভয় চিত্তে দুগ্ধম এগিয়ে বলল, আমি প্রত্যাশাকে পছন্দ করতাম। প্রত্যাশাকে পেতে এটা আমার চাল ছিল। প্রীতির দোষ নেই, ও আমাকে হেল্প করেছে। একজন বোন ভাইয়ের কথা ফেলতে পারেনি। তাই প্রত্যাশার মাথা ফাঁকা ফাঁকা ঠেকছে। নীরবের মেজাজ বিগড়ে গেল, সার্থকের শার্টের কলার চেপে ধরল। রাগে বিশ্রী গালি দিল, বাস্টার্ড! তোদের একটাকেও আমি ছাড়ব না। অন্যের বুকে পেতে তোরা নোংরামি করিস। এত লেখাপড়া শিখে কি হল? তোদের থেকে রাস্তার কুকুরও ভালো। প্রীতি স্তম্ভিত। ও নিজে যখন একসময় ভাইকে ফাঁসাতে ভাইজের পুরনো সিম দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে সেখান থেকে নীরবের কাছে মেসেজ দিয়েছিল, আর আজ কি না তার ভাই নিরপরাধ হয়েও নিজের কাঁধে দোষ তুলে নিচ্ছে অবলীলায়, শুধুমাত্র বোনের দোষ থাকতে। প্রীতির বুক ফেটে আসলো, দ্রুত নীরবের হাত ধরে বলল, ছাড়ো নীরব ভাইয়ার কলার ছাড়ো। প্রত্যাশা পাশ থেকে বলল, নীরব মাথা ঠান্ডা করুন প্লিজ, ঠান্ডা মাথায় যা করার করবেন। নীরব তাচ্ছিল্যভাবে হাতটা সরাল। আঙুল তুলে বলল, সব প্রমাণ আমার কাছে আছে। একটা মেয়েকে ড্রাগ দিয়ে অবেচেতন করার অপরাধে কি শাস্তি হতে পারে জানা আছে তো? আমি তোমাদের দুজনকেই আজকের মধ্যে থানায় ভরব। তানিয়া মুখ খুললেন। অনুনয় করে ব্যাকুল স্বরে বললেন, নীরব বাবা, ওরা দুজনে খুব রাগী আর জিদি। একটা ভুল না হয় করেই ফেলেছি। এবারের মতো ক্ষমা করে দাও। এসব ব্যাপার নিয়ে কেস কাচারি হলে লোক মুখে ঘটনা ছড়িয়ে যাবে। সেখানে 2 পরিবারেরই সম্মানহানি হবে। সার্থককে লেবুর শরবত নিয়ে যাওয়া, তারপর বয়টি বলেছে প্রীতি ছবি তুলতে বলেছিল। দূর থেকে জুম করে ছবি তোলা হয়। সেই হিসেবে সার্থকের দিক থেকে সব সন্দেহের তীর সরিয়ে নেওয়া হয়। আর সার্থক যে প্রত্যাশাকে পছন্দ করে এটা তো নীরবের অজানা নয়। তাই বিশ্বাসটা নীরবের কাছে অবিশ্বাস্য ঠেকল না। তানিয়া আরও অনেক কিছু অনুনয় করে বললেন। প্রত্যাশা পাশ থেকে নীরবকে বলল, এটা আর না বাড়াতে। তানিয়া মেয়েকে শাসিয়ে বললেন, প্রীতি নীরব প্রত্যাশার থেকে ক্ষমা চেয়ে নাও। প্রীতি অন্ধ। সার্থক সবটা নিজের কাঁধে নেয়। বোঝাতে চায় প্রীতি শুধু তাকে সাহায্য করেছে। নীরবরা চলে যেতেই প্রীতি রুমে গিয়ে বিছানা থেকে ল্যাপটপ তুলে ছুড়ে মা ঘিরে একে একে সব কিছু ভাঙতে থাকে। ফ্লাওয়ার ভাঁজটা হাতে তুলে আয়নার উপর মা ঘেরল। আয়নার কাজ সেকেন্ডেই গুঁড়ো গুঁড়ো হয়। একটা কাজ হাতে তুলে নেয়। হাতের শিরা কাটতে শুরু করবে, সেই সময় সার্থক চেঁচিয়ে আটকে দেয়। প্রীতির ইগো হার্ট হলে, প্রিয় মানুষের কাছ থেকে অপমানিত হলে ও যে নিজেকেই শেষ করে দিতে পারে। প্রীতিকে এতটুকু চেনে বলেই সমস্ত দায়ভার নিজের কাঁধে নিয়ে সার্থক ধস্তাধস্তি করতে গিয়ে দুজনের হাতই কে খিটে যায়।
সার্থক বোনের মাথাটা বুকে চেপে বলল। প্রীতি পা ও গল হয়েছিস তুই? প্রীতি ঝরঝরিয়ে কেঁদে উঠল। ভাইজা নীরব আমার গায়ে হাত তুলেছে। যা নয় তাই বলেছে। তাও ওই মেয়েটির সামনে। একটা সাধারণ মেয়ের জন্য নীরব আমাকে গিউ পোড মেরেছে গিউ। প্রীতি ওই মেয়েটা তোর কাছে সাধারণ লাগতে পারে। বাট মেয়েটা সবার কাছে সাধারণ নাও হতে পারে। সবচেয়ে বড় কথা মেয়েটা নীরবের স্ত্রী। আর তুই যা করেছিস এরকম হওয়ারই ছিল। রাগে তুই হিতাহিত গান হারিয়ে ফেলেছিস। মনুষ্যত্ব জলাঞ্জলি দিয়েছিস। প্রীতি এখনো সময় আছে। নিজের ভুল শুধরে নে কি। ওদিকে রেস্টুরেন্টে বসে নীরব প্রত্যাশা। নীরবের টেনশন হচ্ছে। মনে হচ্ছে বোকামি হয়ে গেল। আসলে ওই ছেলেটির সাথে গতকালই নীরবের কথা হয়েছিল। তাই প্রীতির মুখোমুখি না দাঁড়িয়ে থাকতে পারেনি। আবার প্রত্যাশাকেও জানানো উচিত। ওর সরলতার সুযোগ কিভাবে অন্যরা নেয়। মানুষ চেনা দরকার। যাতে পরবর্তীতে কোনো কাজ করার আগে একবার হলেও ভাবে। প্রত্যাশা বারবার বলছে ঠিক আছে সমস্যা নেই। ও এসব মাথা থেকে ঝেড়ে পড়াশোনায় মনোনিবেশ করবে। অনেক কথাবার্তা শেষে প্রত্যাশা বলল। নীরব আপনি কাল পরীক্ষার আগে দেখা করবেন তো? নিশ্চয়ই। আমি কিন্তু হলে ঢোকার আগে আপনার অপেক্ষায় থাকব। আব্বু সাথে যাবে। তবুও আমি আপনাকেও চাই। অনেকক্ষণ কথাবার্তা শেষে পরিবেশটা স্বাভাবিক হয়। নীরব মাথা ঝেড়ে ফেল। বলল আমি ঠিক টাইম মতো উপস্থিত হব। সকালে ইচ্ছে মায়ের রুমে যায়। মায়ের ফোনে গেম খেলবে বলে। প্রীতির এক হাত বেড ছাড়িয়ে নিচের দিকে ঝুলছে। ইচ্ছে বেডে উঠে ডাকল। মাম্মা মাম্মা। প্রীতির নড়চড় নেই। ইচ্ছের চোখ গেল প্রীতির ঠোঁটের কিনারায়। ঠোঁটের কোণে ভেজা ছ্যাপছ্যাপ কিছু চিকন রেখা হয়ে পড়ছে। ফ্রক তুলে ইচ্ছে ছোট্ট হাতে মুছে দিল মায়ের ঠোঁটের পাশটা। আবার ডাকল। মাম্মা তোমার ফোন। বারবার ডেকেও কোনা সাড়া না পেয়ে ইচ্ছে ভয় পেল। ছোট্ট মনে কার্টুনে দেখা দৃশ্যের কথা স্মরণ হল। এক দৌড়ে মামার ঘরে গিয়ে কাঁদতে কাঁদতে মামাকে ডেকে আনল। মামা মাম্মা কথা বলছে না আগে। সার্থক উদ্ভ্রান্তের মতো আসে। প্রীতিকে অসাদ নিস্তেজ হয়ে বিছানায় দেখে বুকটা হাহাকার করে উঠল। কাপা কাপা হাতে পালস চেক করল। পাশের বেড টেবিলে স্লিপিং পিলের পাতা ফাঁকা। সার্থক চোখ বুজে অসহায় হয়ে আওড়াল উফ। যেই ভয়টাই পাচ্ছিলাম সেটাই হল। কিছুক্ষণ পর ইচ্ছে কাঁদতে কাঁদতে বাড়ির টেলিফোন থেকে নীরবের কাছে কল করে। নীরবের নম্বর তার মুখস্থ। সেটা নীরব নিজেই করিয়ে গেছিল। শিখিয়ে দিয়ে বলেছিল তোমার কোনো সমস্যা হলেই তুমি আমাকে ফোন করবে। নীরব শাওয়ার নিয়ে বের হয়। আগে যাবে প্রত্যাশার পরীক্ষা কেন্দ্রে তারপর অফিসে। এমন সময় ফোন বাজল। নম্বর দেখে ভ্রু কুঁচকে যায়। রিসিভ করতেই কান্নার শব্দ এল। নীরব ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করল ইচ্ছে ইচ্ছে শোনা কি হয়েছে? কাঁদছ কেন? ইচ্ছের কান্নার বেগ থামছে না। ফুপিয়ে ফুপিয়ে বলল মাম্মা মাম্মা কথা বলছে না। জানো পাপা মাম্মা চোখ খুলছে না আগি। নীরব জিজ্ঞেস করল তুমি কান্না থামাও। কি হয়েছে? মাম্মা কথা বলছে না। আমি ডাকছি তাকাচ্ছে না। আমি জানি না। মনা দিদুনকে বলছে মাম্মা ঘুম ওষুধ খেয়েছে। মাম্মার ঘুম ভাঙছে না। মাম্মা কি তারা হয়ে যাবে পাপা? আমি মোবাইলে দেখেছি যাদের মাম্মা থাকে না মাম্মাকে মিস করলে আকাশে তারা দেখে গিউ। নীরব জোডাল শ্বাস ফেলে আওড়াল। ওহ শিট। চলবে। মধ্যরাতের চাঁদ। লেখনীতে মুস্তারিন মুশাররাত। পর্ব ৩৮ প্রথম অংশ। ইচ্ছে ফোনের উপাস থেকে রীতিমত কান্না করছে। সে মাম্মার কাছে যেতে চায়। নীরব ফোন বুয়ার কাছে দিতে বলে। বুয়া জানায় প্রীতি ঘুমের ওষুধ খেয়েছে। তাকে সার্থক হসপিটালে নিয়েছে। সেই থেকে ইচ্ছে একটানা কাঁদছে। নীরব ঘড়ির দিকে তাকাল। ৯টা বাজতে ৫ মিনিট বাকি। প্রত্যাশার পরীক্ষা শুরু হবে ঠিক ১০টায়। কিছুপল দাঁড়িয়ে থেকে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করল নীরব কি করবে। কি করা উচিত। একটা লম্বা শ্বাস ফেলে তাড়াতাড়ি তৈরি হয়ে নিল। ত্রস্ত পায়ে হেঁটে ড্রয়িং রুম পার হচ্ছিল। ঠিক তখনই মায়ের ডাক এল। নীরব খেয়ে যাচ্ছিস না? না খেয়ে এভাবে কোথায় যাচ্ছিস? নীরব পেছন না ঘুরেই বলল এখন খাওয়ার সময় নেই মা।
বাইরে কিছু খেয়ে নেবগু। নিহারিকা কিছুটা বিরক্ত হয়ে বললেন। এত তাড়াহুড়ো কেন রে বাবা? একটু ধীরে সুস্থে খেয়ে যাগু। নীরবের গলায় তাড়াহুড়োর ঝাঁজ। বললাম তো মা, এখন খাওয়ার টাইম নেই গু। সকালে প্রত্যাশা ফোন দিয়ে দোয়া চেয়ে নিল। আজ থেকে পরীক্ষা শুরু জানেন নিহারিকা। তাই ভাবলেন নিশ্চয়ই সেদিকেই যাচ্ছে নীরব। বলে উঠলেন, সবে 9টা বাজে, পরীক্ষা তো 10টায়। কিছু মুখে দিয়ে যা, দেরি হবে না গি। মায়ের কাছে প্রীতির ঘটনা আড়াল করে নীরব অধৈর্য স্বরে শুধু বলল, অন্য কাজ আছে গি। এতটুকু বলে ত্রস্ত হাতে দরজা খুলে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। প্রথম পরীক্ষার দিন কেমন একটা অদ্ভুত মিশ্র অনুভূতি হয়। কিছুটা উত্তেজনা কাজ করে, আবার নার্ভাসনেসও থাকে। কলেজে প্রত্যাশাদের পরীক্ষা কেন্দ্র। প্রথম দিন একটু সময় হাতে নিয়েই এসেছে প্রত্যাশা বারবার হাতঘড়িতে সময় দেখছে। 9:40 বাজে। নীরবের কোনো খোঁজখবর নেই। অথচ কথা ছিল নীরব প্রত্যাশার আগেই এসে উপস্থিত থাকবে। ফ্রেন্ডরা তাড়া দিচ্ছে। কোয়েল বলল, আই প্রত্যাশা, এভাবে গেইটে দাঁড়িয়ে থাকবি নাকি? সবাই ঢুকছে, চল গু। প্রত্যাশা বারবার রাস্তা বরাবর চাইছে। ম্লান মুখে বলল, তোরা যা, আসছি আমি। আব্বু আছে, সমস্যা হবে না গি। ফ্রেন্ডদের গার্ডিয়ান তাড়া দিতেই ওরা ভেতরে ঢুকল। শফিক সাহেব নরম গলায় বললেন, প্রত্যাশা চল, সময় হয়ে আসছে যে মা গু। আব্বু তোমার ফোনটা একটু দাও তো গু। এখন ফোন? কোনো কিছু কি ফেলে এসেছ? প্রত্যাশা দুপাশে মাথা নাড়িয়ে বলল, আরে না। ফোনটা দাও তো উ। শফিক সাহেব দ্বিরুক্তি না করে ফোন বের করে মেয়ের হাতে দিলেন। প্রত্যাশা একটু ফাঁকে গিয়ে নীরবের নম্বরে ডায়াল করল। রিং হয়ে কে চিটে যাচ্ছে। দুবার কল দিয়েই প্রত্যাশার মন ভার হয়ে গেল। ভারাক্রান্ত মন নিয়ে আব্বুর হাতে ফোন দিয়ে বলল, চলো উ। পপুলার হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে লিফটের সামনে ইচ্ছের হাত ধরে দাঁড়িয়ে নীরব। লিফটের তীর চিহ্নটা জানান দিচ্ছে এটা এখন 3তলায় উঠছে। নীরবের মুখ গম্ভীর হয়ে গেল। হাতঘড়িতে চোখ ফেল, সময় এখন ঠিক 9:40। এক মুহূর্ত দেরি না করে ইচ্ছেকে কোলে তুলে সিঁড়ি বেয়ে 5তলায় উঠে। কপাল বেয়ে নীরবের ঘাম ঝরছে। করিডোরে নজর বুলাতেই মোনাকে পেল। ইচ্ছেকে নামিয়ে বট কদমে এগোল। আইসিইউর দরজার সামনাসামনি দাঁড়িয়ে দুহাতে ইচ্ছেকে উঁচুতে তোলে। দরজায় বসানো গোল কাচের ভিতর দিয়ে ঝাপসা দৃশ্য দেখা যায়। বেডে নিস্তেজ হয়ে শুয়ে আছে প্রীতি। মুখে অক্সিজেন মাস্ক। ইচ্ছে কাচের উপরে ছোট ছোট হাত রাখে। কান্নাভেজা কণ্ঠে ডেকে ওঠে, মাম্মা আউ। শব্দটা যেন দেওয়াল ছুঁয়ে ফিরে আসে। নীরব আস্তে করে বারণ করতে বলল, ইচ্ছে এভাবে শব্দ করো না গি। নীরব মোনাকে জিজ্ঞাসা করল, কি অবস্থা? মোনা চোখ মুছে নেয় হাতের আঁচলে। নাক টেনে বলল, আমি তো কইবার পারি না স্যার। সার্থক স্যারই তো সব জানেন। উনি তো এইখানেই আছিলেন। মনে হয় এখন উনার রুমে গেছেন। স্যারই ভালো কইবার পারব। স্যার দেহেন ওনার চেম্বারেই আছে গু। নীরব কথা না বাড়িয়ে ইচ্ছেকে নিচে নামিয়ে দাঁড় করায়। তারপর করিডোরে থাকা নার্সের ডেস্কের দিকে এগিয়ে যায়। ডিউটি ডাক্তার কোথায়? নার্সটি মাথা ঘুরিয়ে পাশের কেবিনের দিকে ইশারা করে। ওখানে স্যার। ভেতরেই আছেন গু। নীরব গিয়ে কেবিনের দরজায় টোকা দিয়ে ভেতরে ঢোকে। একজন ডাক্তার ফাইল লিখছিলেন। মুখ তুলে তাকালেন। জি বলুন। নীরব দ্রুত স্বরে বলল, আইসিইউতে যে পেশেন্ট আছেন প্রিয়স্মিতা খান প্রীতি, উনার কি অবস্থা? ডাক্তার ফাইল উল্টে পেছন দিকের পাতা চোখ রাখলেন। ঠোঁট চেপে বললেন, ওভারডোজ কেস। শ্বাসপ্রশ্বাস ধীর হয়ে আসছিল, তাই তৎক্ষণাৎ অক্সিজেন সাপোর্ট দেয়া হয়েছে। আমরা গ্যাস্ট্রিক ল্যাবেজ করে চারকোলও দিয়েছি। এখন আপাতত স্ট্যাবল। তবে এখনই কেবিনে ট্রান্সফার করছি না। প্রীতম স্যার রিস্ক নিতে চান না, তাই আইসিইউতেই পর্যবেক্ষণে রাখা হয়েছে গু। নীরব উঠে দাঁড়িয়ে বলল, একটা ছোট বাচ্চা ওর মাকে এক ঝলক দেখবে বলে কাঁদছে। 5 মিনিটের জন্য ওকে ভেতরে যেতে দেয়া যাবে? ডাক্তার একটু ভ্রু কুঁচকে বললেন, পেশেন্ট এখনও আচেতন। চমকে উঠতে পারে। তবে আপনি নিজের সঙ্গে থাকবেন, একদম শব্দ না করে। আর হ্যাঁ, 5 মিনিট কিন্তু। নীরব কৃতজ্ঞভাবে মাথা নাড়ল। নীরব মোনাকে বলে ইচ্ছেকে নিয়ে এক ঝলক প্রীতিকে দেখিয়ে আনতে।
ইচ্ছের সামনে উবু হয়ে কপালে চুমু দিয়ে বল নীরব, ডোন্ট ক্রাই। তোমার মাম্মার কিছু হবে না। ঠিক হয়ে যাবে। আমি যাচ্ছি, তুমি গুড গার্ল হয়ে থাকবে। মনা যা বলে শুনবে। কেমন? ইচ্ছের চোখ মুছে দেয় নীরব। ইচ্ছে ছোট্ট করে ঘাট কাত করল। ওকে। নীরব মনার দিকে তাকিয়ে বলল, ইচ্ছের দিকে খেয়াল রেখো। চোখে চোখে রেখো গু। আইচ্ছা স্যার উ। নীরব সময় দেখল ৫৫ বাজে। সিডি বেয়ে ত্রস্ত নামতে লাগল। স্পিড বাড়িয়ে ঝড়ো বেগে বাইক ছুটে যাচ্ছে। অসুস্থ ভাইয়ের আমানত হওয়ার কথা ছিল তার বউ, বাচ্চা। তবে প্রীতির আচরণে প্রীতির প্রতি সম্পর্কের ন্যূনতম সম্মান, শ্রদ্ধাটুকুও আসে না নীরবের। বরং ঘৃণা হয় প্রচণ্ড। তবুও একটা মানুষ যখন মৃত্যু পথযাত্রী হয়, মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে, তখন না চাইতেও কঠোর মনটা একটু হলেও মিয়ে আসে। তবে তীব্র ঘৃণা সাইডে রেখেই নীরব আসছে। ভাইয়ের আত্মা তার মেয়ে। সেই মেয়ের চোখের কান্না থামাতেই ছুটে আসা। তবুও সারাটাক্ষণ মাথার মধ্যে ঝিনি পোকার মতো ঝিনঝিন শব্দ তুলে যাচ্ছে, প্রত্যাশার সাথে দেখা করতে হবে। সেন্টারের গেট পেরিয়ে ভেতরে ঢুকেই বিল্ডিংয়ের সামনে সাঁটানো পরীক্ষার্থীদের রোল নম্বর তালিকার কাছে দাঁড়াল নীরব। চোখ বুলাতে বুলাতেই পকেট থেকে ফোন বের করল। স্ক্রিন জ্বলে উঠতেই চোখ আটকে গেল শফিক সাহেবের নম্বর থেকে আসা কলে। নীরব নিজের উপর নিজেই মেজাজ হারিয়ে বলল, উফ, ফোনটা সাইলেন্টেই ছিল দেখছি গু। প্রত্যাশা গতকাল রাতে মেসেজে রোল রেজিক নম্বর দিয়েছিল। নীরব দ্রুত মিলিয়ে নেয়া। ঘণ্টা পড়েছে ৫ মিনিট খানেক হবে। নীরবের ঠোঁটের ফাঁক গলে বেরিয়ে এল। ওহ শিট শিট, আর ৫ মিনিট আগে এলেই হতো। এখন হলে ঢোকা সহজ হবে না। প্রোটোকল ভেঙে যাওয়া তো মুশকিল গু। নীরব বিরক্ত শব্দ তুলে প্রথমে ইনভিজিলেটরের সাথে সাক্ষাৎ করে। নিজের পরিচয় দেয়া। রিকোয়েস্টের সুরেই বলে নীরব, আই নো পরীক্ষা কেন্দ্রের পরিবেশে শৃঙ্খলা ও গোপনীয়তা খুব গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালন ছাড়া ব্যক্তিগত কারণে একজন প্রশাসনিক উচ্চপদস্থ কর্মকর্তা হলেও পরীক্ষা কেন্দ্রে সে এলাও নয়। পরীক্ষাক্ষে প্রবেশ আইনসম্মত নয়। তবুও আমি রিকোয়েস্ট করছি, কাইন্ডলি যদি আমাকে 2 মিনিটসের জন্য হলেও এলাও করতেন গু। ইনভিজিলেটর থম মেরে থেকে গম্ভীর গলায় বললেন, দুঃখিত, আমার পক্ষে প্রোটোকল ভেঙে ভেতরে কাউকে ঢুকতে দেয়া ইম্পসিবল। আপনি সেন্টার ইনচার্জের সাথে কথা বলুন। লিখিত বা মৌখিক অনুমতি দেয়া হলে আমি ঢুকতে দিতে পারি গি। নীরব দ্রুত সেন্টার ইনচার্জের সাথে ফোনে কন্ট্যাক্ট করে। ফোন রিসিভ হতেই নীরব সালাম দিয়ে বিনম্র বিনীত কণ্ঠে বলল, আমি এসপি নীরব মাহবুব বলছি। পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত আছি। এটি একেবারেই ব্যক্তিগত ভিজিট, তবে অনুরোধটা মানবিক। সেন্টার ইনচার্জ হালকা বিস্ময় নিয়ে বললেন, জি স্যার, বলুন। একজন এক্সামিনের গার্ডিয়ান আমি। ওর মানসিক অবস্থা নিয়ে একটু চিন্তিত। জাস্ট এক পলকের জন্য হলেও দেখা করা জরুরি। অলরেডি পরীক্ষা শুরু হয়েছে জানি, তাই প্রোটোকলের বাইরে যাচ্ছি না। আমি শুধু দরজার গার্ডের সামনেই 1 মিনিট দাঁড়িয়ে ওকে ইশারায় আশ্বস্ত করতে চাই, একদম কোনো শব্দ বা ব্যাঘাত সৃষ্টি করব না গি। সেন্টার ইনচার্জ একটু ভেবে বললেন, দেখুন স্যার, আমাদের দিক থেকে নির্দেশনা করা। তবে আপনার অনুরোধটা মানবিক। আপনি নিজেই সেন্টার প্রোটোকল বুঝে শৃঙ্খলার বাইরে কিছু চাইছেন না দেখে আমি মৌখিক অনুমতি দিচ্ছি। আপনি যেহেতু প্রশাসনিক কর্মকর্তা সেহেতু আপনাকে পরীক্ষা পরিদর্শনের জন্য বলে অনুমতি দেয়া হল গ। নীরব হাঁপ ছেড়ে বলল, থ্যাংক ইউ যুগ। বাংলা প্রথম পত্র পরীক্ষা আজ। প্রত্যাশা ম্লান মুখে লিখছে। এমন সময় বেঞ্চের উপর থেকে কেউ একজন ওর প্রশ্নটা হাতে তুলল। কেন্দ্র ভিজিটর হবে হয়তো এই ভেবে প্রত্যাশা নার্ভাস হয়েই মুখ তুলে তাকাল। এদিকে কক্ষ জুড়ে পিনপিনে নীরবতা চলছে। কেউ কোনো দিকে দৃষ্টি দিচ্ছে না, তবে 2-1 আর চোখে লক্ষ্য করছে। নীরবের উপস্থিতি পেয়ে প্রত্যাশার ভেতর হালকা একটা শীতল হাওয়া বয়ে গেল। প্রত্যাশা চোখে মুখে বিস্ময় নিয়ে তাকিয়ে সময় দেখল ঝটপট 10টা 15 বাজে। নীরব প্রশ্নটা দুহাতে ধরেই একদম লো ভয়েজে বলল, সরি ফর লেট। একটু আটকে গিয়েছিলাম গে। নীরব প্রশ্ন ধরে আছে মনে হচ্ছে, খুব মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়ছে সে। প্রত্যাশা আড়ালে ভেঙচি কাটল। নীরব খুব নিচু কণ্ঠে বলল, মন দিয়ে পরীক্ষা দাও। একদম নার্ভাস হবে না। ভাববে উত্তর তুমি জানো, শুধু আত্মবিশ্বাসটা তোমার কলমে আনো। যদি কোনো প্রশ্ন না পারো সেটার জন্য মন খারাপ করবে না।
উত্তর না পারা মানে হেরে যাওয়া নয়, নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করাটাই আসল সাহস। প্রত্যাশা ভরসা পেল। একটু একটু করে নার্ভাসনেসটাও কমতে থাকল। নীরব প্রশ্নটা নামাল। সবার অগোচরে থাম্বস আপ করে বোঝায়। অল দ্য বেস্ট উ। প্রত্যাশা বিনিময়ে প্রসন্ন হাসি ঠোঁটে আনল। প্রত্যাশার হাসি দেখে নীরবের ভেতর ভালোলাগা কাজ করল। নীরব কেন্দ্র ভিজিট করার মতো কক্ষে এক রাউন্ড চক্কর দিয়ে বেরিয়ে গেল। কক্ষে ডিউটিতে একজন ছেলে টিচার আর অপরজন মেয়ে টিচার ছিলেন। খাতায় সিগনেচার করার সময় ম্যাডাম প্রত্যাশাকে কৌতূহলী গলায় জিজ্ঞেস করল মৃদুস্বরে, খানিকক্ষণ আগে যে অফিসার এসেছিলেন, কি হয় তোমার? রিলেটিভ? প্রত্যাশা উত্তরে ঝটপট বলল, আমার হাজব্যান্ড উ। চলবে। মধ্যরাতের চাঁদ। লেখনীতে মুস্তারিন মুশাররাত। পর্ব ৩৮ বর্ধিতা অংশ। পরীক্ষা শেষ। ছাত্রছাত্রীরা দলে দলে সিঁড়ি বেয়ে নিচে নামছে। চারপাশে মৌমাছির ঝাঁকের মতো শব্দ, হালকা গুঞ্জন হচ্ছে। প্রত্যাশারা তিনজন আগপিছু করে সিঁড়ি ভেঙে নামছে। প্রত্যাশা বিরক্ত গলায় বলল, যেখানে নিজের জন্মসালই মনে থাকে না, সেখানে এসেছে রবীন্দ্রনাথের জন্মসাল গবে। কাজী নজরুল, মানিক বন্দ্যোপাধ্যায়, রোকেয়া, সুফিয়া সবটা জন্মসাল ঠোঁটস্থ করেছিলাম। তবুও কেমন গুলিয়ে গেল। শেষে অনেকক্ষণ ভেবে মাথায় চাপ দিয়ে মনে করলাম, রবি ঠাকুর এদের চেয়ে বয়সে বড়। তাই সঠিক উত্তরটা দিতে পারলাম। থেমে ঘাড় ঘুরিয়ে উপরে তাকিয়ে ডাকল প্রত্যাশা, আই হ্যাপির বাচ্চা, এই টিকটা কি হবে? কি দিয়েছিস তুই? হ্যাপি ভ্রুকুটি করে বলল, কোনটা? ওইয়ে উদ্দীপকে দেয়া ছিল, আলু পটল সবজির মতো দর্কসাক্ষী হচ্ছে বলতে কাকে বোঝানো হয়েছে? অপশনে তো উ। হ্যাপি গলায় প্রশ্ন ঝুলিয়ে বলল, তুই কোনটা দিয়েছিস? আরে কনফিউজ ছিলাম। একবার মনে হলো কল্যাণী, আবার মনে হলো আহ্লাদি। তাই দুটোর ঘরেই বৃত্ত ভরাট করেছি গু। হ্যাপি কণ্ঠে বিস্ময় প্রকাশ করে বলল, দুটো বৃত্ত ভরাট করেছিস? কি করব? যেহেতু শিওর না, তবে এই দুজনের একজন সেটা তো শিওর। তাই একটা টিকে দুটো বৃত্ত ভরাট করেছি। আল্লাহ রহম করো, কম্পিউটার যেন সঠিকটাই নেয়। নম্বর যেন কাটা না যায় উ। উপরের দিকে মুখ তুলে দোয়া করার মতো করে প্রত্যাশা। হ্যাপি বলল, ওটা আহ্লাদি হবে গু। প্রত্যাশা কিছুটা রাগী স্বরে বলল, তুই শিওর ছিলি তাহলে জিজ্ঞাসা করার পরেও বললি না কেন? সেলফিশ একটা। দোয়া করি তোর কপালে যেন আহ্লাদির বর যোগুর মতো একজন জোটে গি। হ্যাপি তো ডিগডি বলল, আরে তুই যখন জিজ্ঞাসা করিস আমি তখন তোর মতোই কনফিউজ ছিলাম। পরে কিছুটা শিওর হই কি। কোয়েল ফোডন কাটল। মিথ্যে বললে তোর কপালে যোগুই জুটবে গু। হ্যাপি পাল্টা বলল, আর আমি সত্যি বললে তোর কপালে মীর জাফরের পুত্র মিরন জুটবে। আর তোর উ। প্রত্যাশাকে উদ্দেশ্য করে যখন শেষের কথাটা বলতে নেয় হ্যাপি, ঠিক তক্ষুনি প্রত্যাশা বলে তো ডিগডি, এই আমার কপালে নতুন করে আর কাউকে জুটার দরকার নাই। আমার বর আছে ভাই উ। ফ্রেন্ডরা ভুল বুঝে সেলফিশ বলায় হ্যাপির মুখ ভার হয়ে এল। ওদের ভুল ভাঙাতে হ্যাপি বলল, এই তোরা ভুল বুঝিস না। আমি সত্যিই বলছি, প্রথমে আমিও কনফিউজ ছিলাম। এই যে তোর চুল ছুঁয়ে বলছি, একদম সত্যি গু। এই বলে কোয়েলের চুল স্পর্শ করতে নেয় হ্যাপি। তক্ষুনি কোয়েল একলাফে এক হাত দূরে সরে হৈ হৈ করে উঠল। আই বোন, থামথাম, বিশ্বাস করেছি। তবুও আমার চুল ছুঁয়ে কিছু বলিস না। এমনিতেই চুল উঠে দিন দিন টাকলা হয়ে যাচ্ছি গু। ওরা দুজন হো হো করে হেসে উঠল। কোয়েল চোখ রাঙিয়ে বলল, আমি হাসির মতো কি বললাম যে তোরা দুজন হাসছিস? মজার কিছু বলেছি নাকি? আমি তো দুঃখের কথাই বললাম। চুল পরা একটা মেয়ের জন্য কতটা প্যাথেটিক, যার পরে সেই শুধু জানে হুহ গো। কোয়েলের কপালে আঙুল দিয়ে মৃদু টোকা দিয়ে বলল প্রত্যাশা। টাকলা কথাটা শুনে হাসি পেলগু। হ্যাপি বলল, বাই দ্য ওয়ে, এই কোয়েল, একটা জিনিস খেয়াল করেছিস? প্রত্যাশার চুল কিন্তু আগের থেকে বেশি সিল্কি আর ঘন হয়েছে। এই প্রত্যাশা, তোর চুলের সৌন্দর্যের গোপন রহস্য কি? বল জলদি। ধুর, চুলে তেলই দিই না ঠিকমত। যা আম্মু জোর করে দেয়। শুধু শ্যাম্পুটা একটু ঘন করি, ব্যাস। কোয়েল জিজ্ঞেস করল, কি শ্যাম্পু দিস? প্রত্যাশা ফাজলামোর সুরে বলল, প্যান পরাটিন। এবার তোরাই বুঝে নে কি। কোয়েল বুঝল না। হ্যাপি ছটপট বলল, প্যান্টিন।
প্রত্যাশা হেসে মাথা ঝাঁকাল। সুধাল, তুই? হ্যাপিও মজার ছলে বলল, আমি সূর্যের ঝলক। আর মীরজাফরের পুত্রবধূ আপনি? অমন সম্বোধনে কোয়েল চোখ পাকিয়ে তাকাল। পরপর জবাবে বলল, তোদের মতো করেই উত্তর দিই, আমি ঘুঘু ইউজ করি গিয়ে। কথা বলতে বলতে ওরা প্রায় গেইট অবধি চলে এসেছে। ওরা গল্পে এতটাই বিভোর যে আশপাশে লক্ষ্য নেই। কোয়েল আকস্মিক প্রত্যাশাকে পরখ করে বলল, এই হ্যাপি শুধু চুলের শাইনি না রে, প্রত্যাশাই আগের থেকে বেশি ঝকঝকে হয়েছে। মুখে একরকম টকটকে জ্যোতি। দেখেছিস? শুনেছি বিয়ের পর নাকি বরের আদরে মেয়েরা ঝলমল করতে থাকে। প্রত্যাশাও মনে হয় সেই ঝলমল দশায় আছে এখন। হ্যাপি তাল মিলিয়ে ঝটপট বলল, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছিস। কোয়েল ভাঁজ করা ঠোঁটে দুষ্টু হাসি নিয়ে বলল, এখন তো সত্যিই মনে হচ্ছে বরের ছোঁয়াতে ফর্সা হওয়ার ক্রিমও হার মানবে। বর একবার কোলে তুলেছে আর আমাদের প্রত্যাশা বলিউড লুক পেয়ে গেছে। অসম্পূর্ণ বাসর সম্পূর্ণ হলে না জানি। প্রত্যাশা লজ্জায় হাঁসফাঁস করে উঠল। চোখ বট করে কোয়েলের দিকে তাকিয়ে তড়িঘড়ি থামিয়ে দিল। অসভ্য মহিলা! থাক হিপ্পোক হিড খাবি একটা। কথাটা বলতে বলতেই স্বল্প দূরত্বে থাকা রাস্তার পাশে দাঁড়ানো নীরবের দিকে চোখ পড়ে প্রত্যাশার। বিস্ময়ে বনে যায়। সাথে সাথে প্রত্যাশা জিভকে চিটে আওড়ায়, এই রে এসপি সাহেবর কানে এসকল কথা যায়নি তো আবার? কোয়েলের যে ফাটা বাঁশের মতো গলা। নীরব এক আঙুলে কপাল চুলকে মনে মনে ফিসফিস করল, এই জন্যই বলে মেয়েমানুষের পেট কথার সেফ তো নয়, ওটা যেন ফাটা বাঁশের কভারবিহীন মাইক। বর কোলে তুলেছে এই তথ্য বান্ধবীদের কাছে প্রচার করতে হয়। আর বান্ধবীও পারলে সেটা মাইক নিয়ে বলে, ও গড়, এমন বুনিয়ে মা ঘিরাক তোক টেনশনে আছি। আজ বান্ধবীদের কাছে কোলে তোলা রিলিজ হয়েছে। ভবিষ্যতে বাসর স্পেশাল এপিসোড রিলিজ হবে না, আল্লাহ মালুম। নীরবের ভাবনা ছেদ পড়ল প্রত্যাশার কথায়। প্রত্যাশা এগিয়ে এসে মিহি স্বরে বলল, আপনি? নীরব মুখাবয়ব এমন করল যেন তার কানে কিছুই ঢোকেনি। গলা খাকারি দিয়ে বলল, চলো। যেতে যেতে বলছি গু। প্রত্যাশা বিটবিট করে, যাক কোয়েলের কথা উনি শোনেনি বোধহয়। হাফ ছেড়ে বাঁচল প্রত্যাশা। বান্ধবীরা এটে ধরেছিল, গল্পে গল্পে ও একটু বলে ফেলেছিল মাত্র। পাশের এক কফিশপে এসে বসল ওরা। শীতল ফেনা উঠা কোল্ডকফির ক্যাপে স্ট্রো বসিয়ে ঠোঁট ছুঁইয়ে জিজ্ঞেস করল নীরব, পরীক্ষা কেমন হয়েছে? প্রত্যাশা একটা স্ট্রো তুলে নাড়াতে নাড়াতে নীরবের দিকে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনি হঠাৎ এখন আসলেন যে? সকালে ঠিক সময় মতো আসতে পারিনি। ভাবলাম দুপুরের কিছু সময় তোমাকে দেয়া উচিত, যাতে করে হলেও সকালের কথা রাখতে না পারাটা একটু হলেও পুষিয়ে দিব। প্রত্যাশা মৃদু হেসে বলল, ওহ, আব্বুর আসার কথা ছিল, যদিও আমি বারণ করেছিলাম। একাই যাবু? আমি আঙ্কেলকে ফোন করে বলেছিলাম তোমাকে ড্রপ করে দিব গো। আপনি জানেন সকালে আপনার উপর কতটা রাগ হয়েছিল। আপনি না আসলে আমি কথাই বলতাম না আর গো। সরি। ওকে ওকে। এখন তো ঘু খিস দিয়ে রাগ অভিমান গলিয়ে দিচ্ছেন গু। ভুল বললে ঘুষ নয়, পেয়ার দিয়ে গোসা ভাঙানোর চেষ্টা মাত্র। প্রত্যাশা ঠোঁট ভেঙিয়ে বলল, দুদিন পরেই হাসপাতাল থেকে বাসায় ফিরেছে প্রীতি। একাকী নিঃসঙ্গ জীবনে আজ দুদিন সঙ্গ দিচ্ছে ছোট্ট ইচ্ছে। যদিও এই একাকী থাকা সে নিজেই বেছে নিয়েছে। ওইটুকু বাচ্চা মেয়ে কি বুঝে আল্লাহ জানে। মা যে অসুস্থ, সারাটাক্ষণ মায়ের কাজ ঘেঁষে আছে। প্রীতি এপাশ থেকে ওপাশ হলেও ছোট্ট ঠোঁটজোড়া নাড়িয়ে জিজ্ঞেস করে, মাম্মা তোমার কিছু লাগবে? তুমি পানি খাবে মাম্মা? ইস! আদুরে ঠোঁট, মুখ নাড়িয়ে কথাগুলো যখন বলে না, প্রীতির বরফের মতো কঠিন, শক্ত মনটাও গলে আসে। 5 বছরের একটা বাচ্চার মায়ের প্রতি টান ভালোবাসা দেখে প্রীতি ক্ষণে ক্ষণে স্তব্ধ হচ্ছে। অবাক হচ্ছে এই আদুরে বাচ্চাটাকে সে পেটে ধরেছিল। সাথে লজ্জিত হচ্ছে এই প্রাণটা পৃথিবীর আলো বাতাস দেখুক, তা সে কসমিনকালেও চায়নি। একটা সময় তো অ্যাবর্শন করার জন্যেও উঠেপটে লেগেছিল। শুধু মায়ের কথায় সেটা পারেনি। অবসাদের ধোয়াটে চাদরে মোড়ানো প্রীতির হৃদয়টা। পড়ন্ত বিকেলের আলো আরও ঘোলাটে ঠেকছে। শরীর যতটা না অসুস্থ, তার চেয়ে ঢের বেশি ক্লান্ত, বিষণ্ণ মনটা। অন্তঃপুর যেন ঘন কুয়াশা ঢাকা একটা মরুভূমি, নিঃসঙ্গ, নিঃস্ব। বেডের হেডে হেলান দিয়ে ফোন স্ক্রোল করছিল প্রীতি। গলাটা শুকিয়ে আসে।
বেড টেবিলে হাত বাড়িয়ে গ্লাসটা নিতে যাবে ঠিক তক্ষুনি কোল ঘেঁষে বসে থাকা ইচ্ছে বলল, মাম্মা আমি দিই? না চাইতেও প্রীতির ঠোঁটে হাসি ফুটল। বলল, আমি পারব। ইচ্ছে মাথা নাড়িয়ে বলল, তোমার হাতে ব্যথা নেই? ডক্টর ইঞ্জিন দিল গু। প্রীতির ঠোঁটের হাসি চওড়া হল। মাথা নেড়ে বলল, না ব্যথা নেই। মেডিসিন নিচ্ছি যে এখন একদম ঠিক আছি। ওহ হি। প্রীতি পানি খেয়ে মাথাটা এলিয়ে চোখ বুজে নিল। ইচ্ছে আবদার করল, মাম্মা তোমার ফোনটা নিই? কার্টুন দেখব। ওকে নাও। কার্টুন দেখতে দেখতে ইচ্ছে বলল, মাম্মা পাপার সাথে কথা বলি? প্রীতি চোখ বুজেই দৃঢ় গলায় বলল, না বলবে না গি। উল্প বলি। সেদিনের নীরবের করা অপমান প্রতিটা কথা আজও বুকে সূচ ফোটানোর মতো বেঁধে, তোমাকে থাক পচিড মা ঘুরোতেও আমার ঘেঘ না হয়। হাত নোংরা করা। যতটা না চড়ে আঘাত পেয়েছিল তার থেকে 1000 গুণ বেশি আহত হয়েছিল কটা কথায়। প্রীতি গর্জে উঠল। ইচ্ছে এগে। ইচ্ছের ছোট্ট শরীর কেঁপে উঠল। থরথরিয়ে কাঁপছে বাচ্চা মেয়েটা। প্রীতি বসে মেয়ের 2 বাহু ধরে ঝাঁকিয়ে বলল, বললাম না তোমার কানে ভালো কথা গেল না? ইচ্ছে ফুপিয়ে উঠল। শস্যজি মাম্মাগু। ইচ্ছের ভীতু মুখটা দেখে মায়া হল। আজকাল প্রীতির মনটাও নিজের সাথে বেইমানি করছে। এই যে মেয়ের প্রতি তার কোনো কালেই টান ছিল না বললেই চলে। মেয়েকে কাজের লোকের উপর ছেড়ে দিয়ে রেখেছিল। তবে হঠাৎ কি হলো কে জানে? হাসপাতালে পাশে কেউ নেই, ছোট্ট মেয়েকে পেল। ভাইয়া ডিউটিতে ব্যস্ত। তবে দায়িত্ব সে পালন করেনি তা না। আর মা? চাইলে কি একটিবারের জন্য যেতে পারত না? ছোট্ট মেয়ে কান্না করে মাকে ছাড়া সে বাসায় যাবে না। হাসপাতালের ছোট বেডে পাশে শুতে চায়। বাচ্চাকে কোলের পাশে নিয়ে শুতে যে একটা শান্তি অনুভব হয়, সেটা প্রীতি জানত না। জানবে কি করে? কখনো তো সেভাবে স্নেহভরা চোখে মেয়ের দিকে তাকায়নি। তবে মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে এই পৃথিবীতে আপন বলতে একজনকেই আবিষ্কার করল। তার পেটের মেয়ে। যেখানে কোনো স্বার্থ ছিল না, শুধুই ছিল আত্মিক টান। ইচ্ছের মাথা বুকে টেনে নীল প্রীতি। ইচ্ছে ফুপিয়ে ফুপিয়ে উঠছে। প্রীতির কি হলো নিজেও জানে না। নিজের ইগো ধরে রাখতে নাকি নিজের ভেতর সূক্ষ্ম পরিবর্তন থেকে বলে উঠল, ইচ্ছে আমি নিজে তোমার পাপার কাছে তোমাকে নিয়ে যাব। আর তুমি প্রমিস করো আমায়, আমি যা বলব তাই শুনবে। আমি যাদের সাথে মিশতে বলব তুমি তাদের সাথেই মিশবে। যাদের সাথে কথা বলতে বারণ করব তুমি বলবে না কথা তাদের সাথে। কথা দাও শুনবে? ইচ্ছে ঘাট কাত করে হ্যাঁ সূচক প্রত্যুত্তর দেয়া। পরের দিন প্রীতি একজন নার্সের সাথে কথা বলছে। ইচ্ছে ঘাট ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক দেখছে। প্রীতি কণ্ঠে গাম্ভীর্য বজায় রেখে বলল, নম্বর কেবিনের নিবিড় মাহবুবের সাথে দেখা করতে চাই। সরি ম্যাম সম্ভব নয় গু। যে কোনোভাবেই হোক আমি দেখা করতে চাই। জাস্ট 5 মিনিটসের জন্য হলেও ব্যবস্থা করুন। প্রীতির কণ্ঠে সূক্ষ্ম আদেশ মেশানো। নার্সটি বলল, ডক্টর খান আর পেশেন্টের গার্ডিয়ান যিনি ওনাকে এখানে এডমিট করেছেন তাদের থেকে বারণ আছে। ওনাদের পারমিশন ছাড়া কাউকে এলাও করা হবে না। আপনি ফোন করে পারমিশন নিয়ে নিন গু। প্রীতি একটা নম্বর বের করে বলল, আমি একটা নম্বর দিচ্ছি, আপনি একটু কষ্ট করে কল করে বলুন ইচ্ছে দেখা করতে আসছে গু। নার্স নম্বর তুলতে তুলতে বলল, পেশেন্টের কি হন আপনি? প্রীতি কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমি পেশেন্টের ওয়াইফ গু। কল রিসিভ হতেই সালাম দিয়ে নার্স বলল, পেশেন্ট নিবিড় মাহবুবের ওয়াইফ আর বাচ্চা দেখা করতে এসেছেন। স্যার কি করব? নীরব থম মেরে ভাবতে থাকে। পরমুহূর্তে বলল, দেখা করতে দিন গু। নার্স সাথে সাথেই আছে। প্রীতি বেডের থেকে একটু দূরত্বে দাঁড়িয়ে ইচ্ছে ঘাট ঘুরিয়ে তাকিয়ে বলল, মাম্মা ভালো লাগছে না, বাসায় চলো। বেডে নিস্তেজ শরীরটা লম্বালম্বিভাবে পড়ে আছে। ঠোঁট দুটো নিঃশ্বাসের জন্য থেকে থেকে নড়ছে। প্রীতি মেয়ের দিকে তাকিয়ে বলল, ইচ্ছে তুমি ভুল জানো এটা তোমার পাপা গু। ইচ্ছে কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, পাপা? হ্যাঁ এটা তোমার পাপা। তোমার পাপা অসুস্থ। ইচ্ছে বেডের দিকে তাকাল। চুল এলোমেলো, দাড়ি গোফ বড়বড়। ইচ্ছের কেমন ভয় ভয় লাগল। ও দুপাশে মাথা নেড়ে বলল,
মাম্মা মিথ্যে বলছ, আমার পাপা সুন্দর। আমার পাপা ইত্তো কিউট গে। প্রীতি দীর্ঘশ্বাস ফেল। ইচ্ছে কিছুতেই মানল না। প্রীতি জানালার পাশ ঘেঁষে এগিয়ে মাকে ফোন করল। বলল, মা, তুমি নিবিড়ের উন্নত চিকিৎসার ব্যবস্থা করো। ওকে বিদেশে পাঠানোর জন্য যা করা দরকার তুমি তাই করবে গিয়ে। ওপাশ থেকে খানিকক্ষণ ভেবে ঠান্ডা মাথায় বলল, তুমি ভেবে বলছ? নাহ মানে নীরব ওর ফ্যামিলি রাজি হবে? তুমি আগে নীরবের সাথে এ বিষয়ে কথা বলে নাও, তারপর না হয় গু। প্রীতির মাথার ভেতর রাগ চিটবিট করে উঠল। ক্ষিপ্র হয়ে বলল, নীরবের সাথে কথা বলব না জন্য তোমাকে বলছি। আমি জানি না তুমি কিভাবে নীরব বা ওর ফ্যামিলিকে ম্যানেজ করবে, তবে আমি চাই নিবিড় সুস্থ হয়ে উঠুক। প্রীতি, আমি জানি তুমি রেগে আছো। আরেকটু ঠান্ডা মাথায় ভেবে নিলে হয় না গি? প্লিজ মা, আমার এই কথাটা অনন্ত শোনো। তোমার কোনো কথাই তো আজ পর্যন্ত ফেলিনি আমি। আমার এই একটা কথা রাখবে এতটুকু আশা রাখি। আচ্ছা, তুমি বাসায় আসো। মা, আমার লাইফ হেল হলেও আমি আমার মেয়ের লাইফটা নষ্ট করতে চাইছি না। মা, আমার মেয়ে অন্যের দায়িত্বে থাকুক আমি চাই না, যে কি না আমায় ঘৃণা করে। তুমি জানো আমার দুর্বলতা শুধু একটা জায়গা। এই দুর্বলতাটুকু না থাকলে প্রীতি ওর দিকে থুতু ফেলতে ঘুরত না। প্রীতির রাগজিৎ সম্পর্কে ওর আজও ধারণা হয়নি গি। প্রীতির গলা ধরে এল। প্রলম্বিত শ্বাস ফেলে বলল, নিবিড় সুস্থ হলে এক হাতে ওর মেয়েকে দিব, আরেক হাতে ডিভোর্স লেটার। যেটা আমি আগেই চেয়েছিলাম, শুধু তোমার কথা রাখতে পারিনি সেটা। তারপর আমি চিরদিনের জন্য বিডি ছাড়ব। ওপাশ থেকে কোনো উত্তর এলো না। প্রীতি ইচ্ছেকে বলল, চলো। আবার কিছু ভেবে বেডের দিকে একপল চাইল। ডান হাতটা নিবিড়ের কপালের উপর এলোমেলো পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিতে বাড়াল। আবার পর মুহূর্তেই এক ঝটকায় হাত সরিয়ে নীল প্রীতি। পিছু ঘুরে না তাকিয়ে গটগট পা ফেলে বেরিয়ে যায়। এক সপ্তাহ খানেক পর শুক্রবারের পড়ন্ত বিকেল। ছুটির দিনের অলস বিকেলে বাসায় বোর হচ্ছিল নীরব। প্রত্যাশার সাথে কয়েকদিন দেখা সাক্ষাৎ নেই। ভাবে বিকেলটা ওখান থেকে ঘুরে আসা হোক। শ্বশুরবাড়িতে আসতে ছেলেদের আজন্মের একটা লজ্জাবোধ কাজ করে, তাই সময় সুযোগ থাকলেও খুব একটা আশা হয় না। প্রত্যাশার রুমের বেডে হাত দুটো বিছানায় ঠেস দিয়ে গাটা পিছনে হালকা এলিয়ে বসে নীরব। প্রত্যাশা নাস্তা রুমেই আনল। পাশের টেবিলে নামাতে নামাতে বলল, নাস্তা করুন। নীরব নিরুত্তর রইল। প্রত্যাশা ফের বলতেই নীরব বলল, কিছু খেতে ইচ্ছে করছে না গে। অল্প করে খান গু, পরে খাব। প্রত্যাশা বিছানার মাথার কাছ বরাবর বসল। আকস্মিক বলে উঠল, একটা কথা জিজ্ঞাসা করব করে করা হয়নি। আচ্ছা নীরব, আপনি কি করে জানতেন ওই উনি? নীরব কিছুটা রুক্ষ স্বরে বলল, কি ওই উনি করছ? স্পষ্ট করে বলো। প্রত্যাশা জড়তা নিয়ে বলল, না মানে বলতে চাচ্ছি গি। নীরব কথা কেড়ে নিয়ে বলল, সার্থক তোমাকে পছন্দ করে সেটা? প্রত্যাশা ওড়নার কোনা আঙুলে পেঁচাতে পেঁচাতে মাথা নাড়ল। নীরব গম্ভীর স্বরে বলল, প্রীতির মাধ্যমে জেনেছিলাম, বাট তখন ওরা জানত না তুমি আমার বউ। ওহ, উনারা যা করেছেন, প্রীতি মানে প্রীতি আপু উনার ভাইকে হেল্প করেছেন, এটাও অন্যায়। দুজনেই সমান দোষী। তবুও মাঝে মাঝে মনে পড়লে আমার গা কা খুঁটা দিয়ে উঠে। দাবাং মার কা 5টা চড় মেরেছেন আপনার শ্রদ্ধে ভাবির গালে, যার নাম নিয়ে একদিন একটু ব্যঙ্গ করেছিলাম বলে কতগুলো গানের কথা শুনালেন গু। প্রত্যাশা যে একটু ঠেস দিয়ে বলল তা নীরব ঠিক বুঝতে পারল। নীরব বলল, সে অন্যায় করেছে। আমি যেটা করেছি ওটা তো তার অন্যায়ের সামান্য প্রতিবাদ। আসলে উচিত ছিল কঠোর শাস্তি দেওয়া গে। ওনার মা বৃদ্ধা মহিলা হাত জোট করে রিকোয়েস্ট করল, আর ক্ষমা তো মহৎ গুণ। দিলাম, না হয় ওদের 2 ভাইবোনকে মাফসাফ করে কি? তোমার কথা ভেবে বাড়তি কোনো অ্যাকশন নেইনি। যতই হোক ওরা তো আবার তোমার আপনজন গু। প্রত্যাশা ভ্রুকুটি করে প্রশ্ন করল, আমার আপনজন মানে? ওনারা তো আপনারই রিলেটিভ গে। নীরব টি-শার্টের গলা ফাঁক করে ফু দিল। গরম লাগার ভূমি করে কথা ঘুরিয়ে বলল, আমার রিলেটিভ হলেও দেখেছ কখনো সৌজন্যমূলক আচরণ করতে? অথচ তুমি বন্ধুদের সাথে ঘুরতে গিয়েও ওদের সাথে আড্ডা দিতে বসো গু। প্রত্যাশার মুখটা তেতো হয়ে এল। চিটবিডিয়ে রাগ উঠল। কিছুক্ষণ থম মেরে থেকে বলে উঠল,
আমার না পার্সোনালি পুক লিস্টুলিশ পছন্দ নয় গ। নীরব ভ্রু গুটিয়ে চেয়ে বলল। কেন? আমার এক বান্ধবীর বাবা পুলিশ। সে পরিবারকে না জানিয়ে সিরাজগঞ্জে ওনার পোস্টিং ছিল। সেখানে আরেকটা বিয়ে করে সংসার পাতে। প্রতিবেশী এক আন্টির হ্যান্ডব্যান্ডেরও প্রায় সেইম কেস। অনেক পুলিশকে দেখেছি 2 বিয়ে করতে গু। আমাকেও কি তোমার অমন মনে হয় নাকি? না, তা মনে হয় না। তবে পুরুষ মানুষকে নিয়ে বিশ্বাস নেই গি। এটা বাদ দিয়ে অন্য কোনো কারণ থাকলে বলতে পারো। এখানে আমি লেটার মার্ক নিয়ে পাশ করে যাব, নো ডাউট ইউ। প্রত্যাশা জিভের আগায় ঠোঁটজোড়া ভিজিয়ে বলল। একটা বিষয় দেখবেন, সাধারণ মানুষের মধ্যে পুলিশ নিয়ে পজিটিভের থেকে নেগেটিভ মনোভাবই বেশি। আর এই যে দেখুন না, বাংলা সিনেমায় মারামারি, ফাটাফাটি, রক্তারক্তি, লাশ পড়ার পর শেষ দৃশ্যে এসে পুলিশ হাজির হয়। যখন সব শেষ তখন আসে দায়িত্ব পালন করতে। আমার কাছে আপনাকেও তেমনি ঠেকছে। সবকিছু শেষে এসে আপনি সত্য উদ্ঘাটন করেন। শুধুমাত্র আমার ক্ষেত্রেই দেখলাম ডিরেক্ট অ্যাকশন নিলেন, সেটাও আবার যাচাই বাছাই না করে ভুল বুঝে। নিরীহ অবলা আমিটাকে পেয়েছিলেন, সব রাগ একসাথে ঝাড়লেন গু। নীরব অপমানিত বোধ করল। কিছু বলার খেই হারিয়ে ফেল। কিছুপল চুপচাপ থেকে মৃদুস্বরে বলল। বলেছি তো, ওই মুহূর্তে আমি নিজেকে হারিয়ে ফেলি। মাইন্ড আউট হয়ে যায়। আমার বুয়ের গলায় আমার হাত দিয়ে পরিয়ে দেয়া চেইন আমার সে থ্রুর টি-শার্টের বোতামে আটকায়। সে আবার যত্ন সহকারে ছাড়াচ্ছে। নিজের বুকে অন্যের সাথে এতটা ক্লোজ দেখলে কোনো পুরুষেরই মাথা ঠিক থাকবে না। হ্যাঁ, মানছি বেশি রুট আচরণ করে ফেলেছি। সরি। ছোট করে শ্বাস ফেলে প্রসঙ্গ পাল্টাতে বল নীরব। আচ্ছা, এসব টপিক বাদ দাও। এখন বিয়ের প্রোগ্রাম নিয়ে তোমার প্ল্যান বলো। বিয়েতে কি পরবে, শাড়ি না লেহেঙ্গা? কথাটা বলতে বলতে নীরব বিছানায় শুয়ে মাথাটা রাখে প্রত্যাশার কোলের উপর। প্রত্যাশা মৃদু কেঁপে উঠল। বল ছোট করে। শাড়ি। ওকে। কি রঙের? ভাবিনি। ইউটিউব থেকে দেখে নিব গ। আচ্ছা গি। প্রত্যাশা বলল। নাস্তা করে নিন। ঠান্ডা হয়ে যাচ্ছে তো। ঘুমাব খু। এখন? আরেকটু পরে আজান পড়বে তো। 6:10 বাজে অলরেডি। প্রত্যাশার কোমর 2 হাতে জড়িয়ে পেটে মুখ গুজে বল নীরব। আজানের আগে ডেকে দিবে। এই 45 মিনিট একটাও শব্দ করবে না, না তো নড়াচড়া। আজব কথা, আমি নাকি স্ট্যাচু হয়ে এভাবে বসে থাকব? এখন এই অবেলায় আপনার ঘুম পাচ্ছে? রাতে কি করেছিলেন? না ঘুমিয়ে মশা তাড়িয়েছিলেন নাকি? চলবে। মধ্যরাতের চাঁদ। লেখনীতে মুস্তারিন মুশাররাত। পর্ব 39। একে একে প্রত্যাশার সব পরীক্ষা শেষ হয়েছে। ভেবেছিল পরীক্ষা শেষে কোথায় একটু নিশ্চিন্তে আরামসে ঘুম দিবে, চিল করবে। কিন্তু হায়, সে স্বপ্নে এখন গুডে বালি। বেচারি এখন পড়ে আছে বিয়ের অনুষ্ঠানের হাজারটা ঝক্কি ঝামেলায়। পরশু শেষ প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে সোজা চলে গিয়েছিল শপিংয়ে। সাথে নীলা, নিভানো ছিল। বিয়ের দিনের শাড়িটা কিনেছে নীরবের পছন্দে। ডিপ লাল খয়েরি রঙের, ভারী কাজ করা। আর হলুদ, বুভাতের শাড়ি সবই প্রত্যাশার নিজের পছন্দে। নীলা তো ভেতরে ভেতরে খুব খেক পেছিল। সব যদি প্রত্যাশার পছন্দেরই হয় তাহলে ওকে আনার কি দরকার ছিল? আর নীরব বু বলছে সেটাই শুনছে। অবশ্য নিভান তার বেহুদা গিগ করা বুকে সামলে নিয়েছিল, ওদেরকে বুঝতে না দিয়ে। বিয়ে উপলক্ষে বর ভাবিকে গর্জিয়াস শাড়ি দিতে ভোলেনি নীরব। তারপর বাড়ির সবার জন্য হালকা পাতলা কিছু নেয়া হয়। বিকেলটা মেঘে ঢাকা, সাথে ঝিরিঝিরি বৃষ্টি। ঘরভর্তি স্যাঁতস্যাঁতে হাওয়া। প্রত্যাশার মনটাও আবহাওয়ার মতো ম্যারমেরে হয়ে আছে। বালিশ বুকের নিচে রেখে ফোন স্ক্রোল করছিল। ফোন ঘাটতেও ভালো লাগছে না। মাথায় চলছে কেমিস্ট্রির ফার্স্ট পেপার নিয়ে টেনশন। পিরিয়ডিক টেবিল থেকে মৌল শনাক্ত করার প্রশ্নে মা ঘিরাখ তোখ ভুল করে এসেছে সে। অথচ কি যত্ন করে মৌল শনাক্ত করে চিত্র এঁকেছিল, ইলেকট্রন বিন্যাস দেখিয়ে বর্ণনা করেছিল। পাতা ভর্তি করে নম্বরে বিশ্লেষণ করল। সবই বিফলে গেল। বাসায় ফিরে বই খুলে দেখা মাত্রই মাথায় হাত ওঠে। আর পুরোপুরি ভুল। এক ফোঁটা নম্বরও পাওয়া যাবে না। বাকি প্রশ্নের উত্তরও যে ভালো হয়েছে এমন নয়। সেকেন্ড পেপার অবশ্য মোটামুটি হয়েছে। তবুও এক অজানা টেনশন খুঁটে খুঁটে খাচ্ছে ভিতরটা। ফেল করবে এমন নয়।
ফেল সে করে না, তবে রেজাল্ট যে ভালো হয় এমনও না। এবার শেষের দিকে এসে পড়াশোনায় একটু মনোযোগ দিয়েছিল। এসব ভুল দেখে বেচারি খুব হতাশ। এর মধ্যে ফোনটা কেঁপে উঠল। রিসিভ করে বলল, হ্যাঁ বলুন। ওপাশ থেকে গলার স্বর শুনেই নীরবের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সন্দিহান কণ্ঠে শুধাল, মন খারাপ? না গলার স্বর ভারী ভারী মনে হচ্ছে গি। তেমন কিছু নয়। অনেকক্ষণ হলো শুয়ে আছি তাই বোধ গু। ওহ আপনি কোথায়? অফিসে গু। বাসায় যাবেন কখন? দেরি হবে। রাত 9টার পরে। এত দেরিতে কেন? কাজ আছে বেশি। বাসায় বউ নেই তাই তাড়াতাড়ি যাওয়ার তাড়া নেই। অফিসে সুন্দরী মেয়ে কলিগ আছে টাছে। এমনিতেও আপনাদের প্রফেশনের মেয়েদের ফিগার চোখে লাগার মতো হয়। ছুকছুকানি স্বভাব আছে নাকি? আশতাক ফিরুল্লাহ গু। প্রত্যাশা ঠোঁট টিপে হাসল। নীরব হঠাৎ শুধাল, গতকাল কেনাকাটার সময় তোমাকে অন্যমনস্ক লাগল। ভাইজাভাবির সাথে ছিল বলে জিজ্ঞেস করতে পারিনি। তুমি কি কিছু নিয়ে টেন্স? আসলে পরীক্ষার রেজাল্ট নিয়ে একটু চিন্তিত। এর আগে কখনো এরকম হয়নি, এবারেই প্রথম হচ্ছে। রেজাল্ট খারাপ হলে গু। নীরব সাথে সাথেই বলল, ডোন্ট ওয়ারি। এটা নিয়ে আর টেনশন করবে না। তুমি মন থেকে চেষ্টা করেছ, সেটাই অনেক বড় বিষয়। জীবনে যে জিততে চায় তার আগে কিছু হেরে শেখা দরকার। রেজাল্ট কোনো ব্যাপার না। সামনে আরও সময় পড়ে আছে গু। প্রত্যাশা হতাশ স্বরে বলল, জানেন মানুষের দেখি ভুল করেও ঠিক হয়। আর আমার ক্ষেত্রে পারা জিনিসটাও ভুল হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় কি দিয়ে ঘষেকসে যে এই ফাটা কপালটা বানানো হয়েছে। শুধু কি পরীক্ষায়? লাইফের প্রতিটা জায়গায় বাস খাই আমি। দুদিন ভালো গেলেই তৃতীয় দিনে কোথা থেকে কোনো প্রবলেম এসে হাজির হয়। কে কাকে খোঁজে বুঝি না। আমি সমস্যা খুঁজি না সমস্যা আমায় খুঁজে বেড়ায়। মাঝে মাঝে জীবনে একটু সমস্যা থাকাটা দরকার, যাতে করে আমরা শিখতে পারি, বুঝতে পারি ভালো থাকাটা আসলে কতটা মূল্যবান। সবকিছু যদি সবসময় ঠিকঠাক চলত তাহলে সুখের আসল মূল্যটা কেউ বুঝত না। যাই হোক, সবকিছুর জন্য ধৈর্য ধারণ করতে হয়। উপরওয়ালার প্রতি বিশ্বাস রেখে চলতে হয়। অন্যায় না করলে তিনি নিশ্চয়ই উত্তম কিছুই দেবেন গ। সেটাই। আচ্ছা, সব দুশ্চিন্তা দূর করে আনন্দ করো। পাছে আবার আমাকে দোষারোপ করে বসবে, এসব টেনশনে বিয়েতে মজা করতে পারোনি গি। প্রত্যাশা গমগমে স্বরে বলল, পরে কি? আমি তো এক্ষুনি বলছি আমি পারছি না মন থেকে এসব টেনশন দূর করতে, আর এর মধ্যে ওদিকে আপনার বুকে ঘরে তোলার তাড়া লেগেছে। যেন এখনই বু তুলে না আনলে মহাবিপদ হয়ে যাবে। অনুষ্ঠান ছাড়া কি যাইনি আমি? 4 মাসে 14 বার আসায়া হয়ে গেল ও বাড়ি। আর টা দিন দেরি করলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো শুনি। উফ! নীরব কণ্ঠে ফাজলামো নামাল। অপেক্ষা করার ধৈর্য নেই। অনেকদিন কষ্ট করে ধৈর্য ধরেছি। তাড়াতাড়ি বাসায় ফেরার জন্য হলেও আমার বিয়ে করা বউ আমার বাসায় চাই। রোজ বাসায় ফিরে সারাদিনের ক্লান্তি অবসাদ দূর করতে বউয়ের মিষ্টি মুখ দেখা জরুরি গো। এর মধ্যে অধরার গলা কানে আসতেই প্রত্যাশা বল ঝটপট, আম্মু ডাকছে। এখন রাখছি, রাতে কথা বলবো। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ড্রয়িং রুমে বেশ শোরগোল হচ্ছে। কথা শুনেই বোঝা যাচ্ছে কোনো আত্মীয় এসেছে। প্রত্যাশা ফোঁস করে নিঃশ্বাস ফেলে অকস্মাৎ বিটবিট করল। বাসা ভর্তি মেহমানের হইচই, একদম শান্তিতে নিরিবিলি থাকার জো তো নেই। আবার তাদের সাথে দেখা হলে প্রথম কথাই থাকে, হ্যাঁ রে প্রত্যাশা, পরীক্ষা কেমন দিলি? যদি বলি ভালো হয়েছে, তাদের সেকেন্ড কথা, কেমন ভালো দিলি রেজাল্টেই দেখা যাবে। জামাই অনেক শিক্ষিত, শ্বশুরবাড়ির মানসম্মান নৌকা ডোবানোর মতো ডুবাস না, আবার এমনিতেই রেজাল্টের চিন্তায় শুকিয়ে যাচ্ছি। তার উপর আত্মীয় স্বজনের এসব কথা শুনে বুকের ভেতর এমন ছ্যাঁকা লাগে, মনে হয় গরম চায়ের কাপটা হাতে না উঠে সরাসরি কলিজার উপর পড়ে গেছে গি। স্লিপারে পা গলিয়ে এগোতে এগোতে ভাবল, কোনো এলার্জি আত্মীয় যে এবার এল। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গায়ে হলুদ, পরশু শুক্রবার বিয়ের অনুষ্ঠান কমিউনিটি সেন্টারে করা হবে। টেবিলের উপর নারিকেল কুড়ানো ছিল। আম্মু বোধহয় তেলে ভাজা পিঠা বানাবে। প্রত্যাশা ছোট বলে নারিকেলের কুড়া, চিনি আর কিছু মুড়ি নিয়ে সোজা ব্যালকনিতে আসে। ঝিরিঝিরি বৃষ্টি আর দমকা হাওয়া বইছে।
মনটা ফুরফুরে করতে চামচ দিয়ে মিক্সড করতে করতে গুনগুনিয়ে গেয়ে উঠল প্রত্যাশা। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে উঠে। চেনাশোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে সেখানে অকারণে যায় ছুটে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে উঠে। চামচে তুলে মাত্র মুখে পুড়েছে প্রত্যাশা, আর ঠিক তক্ষুনি নীলাশার গলা এল। হাতের ফোনটা প্রত্যাশার সামনে ধরে বেশ নম্র স্বরে, এই যে প্রত্যাশা, নিন ওর সঙ্গে কথা বলুন। পরপর প্রত্যাশার দিকে ভ্রু নাড়িয়ে ইশারা করে ফিসফিসিয়ে বলল, নে ধর ফোন, কথা বল। প্রত্যাশার গালভর্তি খাবার, ফোনের স্ক্রিনে একগাদা অপরিচিত মুখ। এখন খাবারই গিলবে নাকি কথা বলবে? অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠল। কোনো রকমে ফোনটা হাতে নিয়ে ফ্রন্ট ক্যামেরা পাল্টে ব্যাক ক্যামেরা অন করল। গালের খাবার দ্রুত গলাধিকরণ করে নীলার দিকে রাগত চাউনি ছুড়ল। ফোনের স্পিকারে হাত চেপে রেখে ঠোঁট চেপে বলল, আপু তোমার আক্কেল দাঁত উঠেনি? নীলাশার মেজাজ বিগড়ে গেল। ঝাঝালো কণ্ঠে বলল, মানে কি বলতে চাইছিস? দেখোছো খাচ্ছি, হাতে খাবারের বোল। এর মধ্যে বলা নেই ক নেই, দুম করে ফোন সামনে ধরলে। ভিডিও কল, তাও আবার শ্বশুরবাড়ির অপরিচিত লোকজন। গালে আমার খাবার, দেখেও বলে কথা বল। আমি খেয়াল করিনি তোর মুখে খাবার, আর এখন বল। প্রত্যাশা আইগুই করে বলল, ধুর, এদের চিনি না, কি বলবো? তোকে কিছু বলতে হবে না, চুপচাপ হেসে হেসে হ্যাঁ হু করিস, তাহলেই চলবে। আবার কি বলতে কি বলে ফেলবি উল্টাপাল্টা, তখন আমার সম্মানও যাবে। ওড়নাটা ভালো করে মাথায় টেনে মুখে হালকা হাসি নিয়ে প্রত্যাশা সালাম দিল। ওপাশে আবিরের নানু জয়নব আরাসহ আরও বেশজন আত্মীয়। ওনারা সব বায়না ধরেছে নতুন বুকে দেখবে। একজন অল্প বয়সী ভাবি টাইপের মহিলা হেসে হেসে দু চারটে কথা বলল। নিহারিকা এসে ফোন ধরলেন। কথা বলার এক পর্যায়ে বললেন, তোমার আম্মু কোথায়? কথা ছিল একটু অপেক্ষা করুন, আমি আম্মুর কাছে নিয়ে যাচ্ছি। প্রত্যাশা যেতে যেতে আরও দু একটা কথা বলল। জয়নব আরা হঠাৎ মস্করা করে পাশ থেকে বলে উঠলেন, নিভানের মা তোমার ব্যাংকে জিজ্ঞেস করো মেয়েকে কি পাতিলের তলার পোড়া ভাত খাওয়াইছিল নাকি, তাই এমন বৃষ্টিবাদল দিনে বিয়া হইতাছে। বৃষ্টি থামনের নামই নিচ্ছে না। নিহারিকা কিছুই না বলে চুপ রইলেন। প্রত্যাশা ফট করে বলে উঠল, বিয়ে কিন্তু শুধু মেয়ের মায়ের মেয়েরই হচ্ছে না, ছেলের মায়ের ছেলেরও হচ্ছে। তাহলে কেন শুধু মেয়ের মায়েরই দোষ? এতক্ষণে প্রত্যাশা অধরার কাছে চলে এসেছে। অধরা চোখ রাঙালেন মেয়ের দিকে, ফিসফিসিয়ে বললেন, তোকে নিয়ে আর পারি না, প্রতিটা কথারই উত্তর দিতে হবে, সেটাও গলের মতো। কবে যে একটু বুদ্ধিশুদ্ধি হবে তোর? প্রত্যাশা ফোন দিয়ে গাল ফুলিয়ে রাখল। কি ভুল বলল? বুঝে আসছে না ওর? সব সময় দেখে আসছে ভালোটা হলে ছেলের মায়ের দিকে প্রশংসার ঝুলি, আর মন্দের বেলায় অয়াচিতভাবে মেয়ের মা দোষী। নারিকেল দিয়ে মুড়ি খেয়ে প্রত্যাশার অ্যাসিডিটি বেডে বদহজম হয়েছে। রাত থেকে সকাল পর্যন্ত 3 বার গলগলিয়ে বমি করে ভাসিয়েছে। অধরা গ্লাসে স্যালাইনের পানি এনে মেয়ের সামনে ধরলেন। রাগক্ষোভ মিশিয়ে চেঁচালেন, ধর, স্যালাইন পানিটা খেয়ে নে। কিছু বললি তো শুনবি না, একটা না একটা অঘটন ঘটিয়ে ছাড়িস। কে বলেছিল ওসব খেতে? রাতভর বমি করে ভাসালি, বেলা 12টা বাজতে চল, কিছুই খাচ্ছিস না, পেট ফুলে আছে। এদিকে সন্ধ্যায় হলুদ ও বাড়ি থেকে লোকজন আসবে। এখন এভাবে বিছানায় পড়ে থাকবি? আমার হয়েছে যত জ্বালা। এখন তোর পিছনেই সময় দেব নাকি বাড়িভর্তি মেহমানদের দিকে নজর দিব? আরও কাজ আছে আমার। দুর্বল হাতে স্যালাইনের গ্লাস হাতে নিয়ে চোখ বুজে এক ঢোক গিলে প্রত্যাশা। অধরা শুধালেন, অসদ রেখে গিয়েছিলাম, খেয়েছিস? প্রত্যাশা ঘাট কাত করে হ্যাঁ বোঝায়। অধরা ফের বললেন, দেখো দেখি এক বেলায় চোখমুখের কি হাল হয়েছে, চোখ ডেবে গর্তে ঢুকেছে। হা হুতাশ করে অধরা বেরিয়ে গেল। হ্যাপি, কোয়েল আজ সকালেই এসেছে। কোয়েল দুষ্টু হেসে বলল, আমার তো তোর বরের জন্য মায়া হচ্ছে রে প্রত্যাশা। প্রত্যাশা প্রশ্নবোধক চাউনিতে তাকাল। কোয়েল কানের পাশে মুখ টেনে ফিসফিসিয়ে বলে, প্রথমবার বিয়ের 4 মাস গেলেও বাসর অসম্পূর্ণ, এখন দ্বিতীয়বারের বাসরটাও না তার মাটি হয়। বুয়ের অসুস্থতার জন্য তাড়াতাড়ি মেডিসিন খেয়ে সুস্থ হয়ে যাত।
তুই আসলেই লুচু মহিলা। আর দ্বিতীয়বার বিয়ে কি? এবারে শুধু রেজিক হবে। ধর্মীয়ভাবে তো বিয়ে হয়েছেই গ। আরও কড়ক স্যালাইন পানি গিলে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল প্রত্যাশা। মাথার উপর ঘূর্ণীয়মান ফ্যানের দিকে তাকিয়ে ক্লান্ত ভূমিতে বলে, ধুর, কাল শুধু শুধু কতগুলো টাকা খরচা করে ফেসিয়াল করে আসা হলো। একদিনেই চোখের নিচে কালি জমেছে। টাকাগুলো সব জ্বলে গেল। হ্যাপি বলল, ঠিকমতো খাবার খা, এখন একটু ঘুমা, দেখবি ঠিক হয়ে যাবে গু। কোয়েল বলল, ব্যাপার না, আজ দুপুরে আবার ফেসিয়াল করতে যাবি। খরচ দিবে তোর বর, তোর এত চিন্তা কিসের? নাকি খুব হিসেবি বউ হবি তুই? এর মধ্যে নীলার স্বর আসে। রুমে ঢুকেই জিজ্ঞেস করল, প্রত্যাশা, মেজো মামার নম্বর আছে তোর কাছে? মামা বাজারে গিয়েছে। আম্মু বল ফর্দে কয়েকটা জিনিস বাদ পড়েছে, মামাকে বলতে হবে গুই। প্রত্যাশা ফোন দেখিয়ে বলল, বালিশের পাশে ফোন দেখো, সেভ করা আছে গিউ। লক খুলে দেখি। প্রত্যাশা লক খুলতে থাকে। নীলা বলে উঠল, এ বাড়িতে এসে একদম স্বস্তি পাচ্ছি না। আসার পর থেকেই একটা না একটা কাজের উপরই আছি। আম্মুর আদরের মেয়ের বিয়েতে আমাকে দিয়ে খাটিয়ে নিচ্ছে গিউ। তুমি বরং তোমার শ্বশুরবাড়িতে ফিরে যাও। সেখানে গিয়ে শাড়ির আঁচল কোমড়ে গুজে দেবরের বিয়ের কাজে লেগে পড়ো। একমাত্র বোনের বিয়েতে একটু কাজ করতেই তোমার হাজারটা অভিযোগ। দেবরেরটা মনের আনন্দে করো গিয়ে গি। নীলাশা মুখ ঝামটা দিয়ে বলল, শুয়ে শুয়ে ফটরফটর কথা আসছে। ফোন দে। আম্মু ডাকছে গু। মেয়ের বাড়ি থেকে হলুদের ডালা নিয়ে অল্প কজন এসেছিল সকালের দিকে। তাদের আপ্যায়ন, তারপর অতিথিদের দেখভাল করতে গিয়ে নিহারিকার একটু জিরানোর ফুরসত নেই। সবসময় দৌড়ের উপর আছেন। ডাইনিংয়ে বসে গ্লাসের পানিতে ঠোঁট ভিজিয়েছেন মাত্র। অমনি একজন প্রতিবেশীর গলা এলো। পান চিবোতে চিবোতে বলল, কি গো নিভানের মা, বাড়িভর্তি মেহমান। এত লোকজন। তা তোমার মেজো বৌমাকে আনোনি? কই তোমার নাতনি? ইদানিং মাঝে মধ্যে তাকে তো দেখি। শুনলাম হাসপাতালে তোমার অসুস্থ ছেলেকে তুমিও দেখতে যাও। ছেলে নাতনিকে মেনে নিলে পরের বাড়ির মেয়েটাকে মানতে পারলে না গি। আত্মীয়স্বজন সহ পাড়া প্রতিবেশী, এদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই, শুধু খোঁচাতে আসে। আত্মীয়রাও এই একই প্রশ্নে মেজাজ খারাপ করে দিচ্ছে। নিহারিকা উত্তর না দিয়ে বললেন, বসুন। পরপর উঠে শর্মিলাকে বললেন, ছোট, মিষ্টি আর পান এনে দে গি। নিহারিকা কিচেনে। শর্মিলা ভয়ে ভয়ে বললেন, ভাবি তুমি একবার ফোন করে বলবে না? মানে বাড়িতে এত বড় অনুষ্ঠান হচ্ছে, ওরা থাকলে বাড়িটা একদম পরিপূর্ণ হতো। ইচ্ছে মাঝে মাঝেই আসে। শর্মিলা আরও দু-একজনের বলায় প্রীতিদের ওখানেও কার্ড দেয়া হয়। নিভান গিয়েছিল। প্রীতি স্রেফ জানা, ইচ্ছের দিদুন একদিন আমাকে দেখেই উঠে গিয়েছিল, আমার বাড়ির পানিটুকু না ছুঁয়ে। এও বলেছিলেন আমাকে ও বাড়ির বউ হিসেবে মানবেন না। সেই বাড়িতে শুধু একটা কার্ডের মাধ্যমে প্রীতির পক্ষে যাওয়া সম্ভব নয়। ইচ্ছের দিদুনকেই এসে আমাকে যথাযথ সম্মান দিয়ে নিতে হবে। এ কথা শুনে নিহারিকার মেজাজ গরম হয়। নিভানের উপর রাগঢাক করেন, ওখানে কার্ড দিতে হবে কেন? কে বলেছে দিতে? শর্মিলার কথার জবাবে নিহারিকা বললেন, দেখ ছোট, এখন কাজের সময় মাথা খারাপ করে দিস না। ওই মেয়ের বাড়ি কার্ড গেছে, এই তো ঢের বেশি। আবার বলে কি না আমাকে গিয়ে তাকে মাথায় করে আনতে হবে গি। শর্মিলা সহসাই বলে উঠলেন, ভাবি শুধু রাগ করলেই হবে না। এর আগে একবার ইচ্ছের জন্য আসলেও ধরতে গেলে এবারই প্রথম স্বাভাবিক আসা হবে। সেখানে তুমি বাড়ির কর্ত্রী। তুমি যদি না বলো, ওই বা কিভাবে আসে? যাওয়ার কথা বাদ দাও, একবার ফোনেই না হয় বলো। ইচ্ছে আসলে কত খুশি হবে। ইচ্ছের জন্য হলেও না হয় গ। সকাল থেকে আকাশটা মেঘলা থাকলেও আর বৃষ্টি নামেনি। প্রত্যাশা এখন মোটামুটি সুস্থ, আর বমিটমি হয়নি। বিকেলে পুরোদমে মেহেন্দির আয়োজন চলছে। প্রত্যাশার গায়ে গাঢ় সবুজ রঙের শাড়ি। হাত দুটো টানটান করে রেখেছে ও। কোয়েল দক্ষ হাতে সুনিপুণতার সহিত দারুণ করে হেনা আর্ট করছে। প্রত্যাশার হাতের মাঝে ইংরেজি ফন্টে নীরব প্রত্যাশা নামটা জ্বলজ্বল করছে। প্রত্যাশার ফোনে ছবি তুলে ঝপটপ বলে, হ্যাপি। ছবিগুলো তোর বরের কাছে পাঠিয়ে দিলাম গু। প্রত্যাশা সবেগে মাথা নাড়িয়ে না বোঝাল। হ্যাপি থোড়াই কেয়ার করে পিকগুলো একে একে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেয়া গু। হ্যাপি বলল, এবার দেখি রং কতটা গাঢ় হয়।
মেহেদির রং যত গাঢ় হয় বরের ভালোবাসাও নাকি তত গাঢ় গভীর হয় গে। প্রত্যাশা মুখ বাঁকিয়ে বলল, ধুর, তাই আবার হয় নাকি? যতসব আজগুবি কথাবার্তা। আমার তো কোনো কালেই রং গাঢ় হয় না গে। ছাদের চতুর্দিকে বিভিন্ন রঙের লাইট, যার আলো ঝিকমিক করছে চারপাশ। হলুদের স্টেজটা ঠিক মাঝ বরাবর, ফুলে আর মরিচবাতিতে সাজানো। ছোট বড় প্রায় সব মেয়েদের গায়ে হলুদ শাড়ি, হলুদে মুখরিত চারপাশটা। প্রত্যাশা হলুদ জামদানিতে মোড়া, বাঙালি স্টাইলে পরানো শাড়ি, বাম কাঁধের উপর দিয়ে আঁচলটা পিছন হয়ে সামনে দিয়ে ডান কাঁধ দিয়ে তোলা। ফেসিয়াল আর প্রসাধনীর জাদুতে প্রত্যাশা একদম ঝলমল করছে। গাভর্তি কাঁচা ফুলের গহনা, হলুদ গোলাপ, রজনীগন্ধা আর লাল গোলাপ দিয়ে বানানো গয়না হাতে, গলায়, মাথায়, টিকলিতে। ঠোঁটচোড়া রক্ত জবার ন্যায় টকটকে। লাল লিপস্টিক গাঢ় করে দেয়া, পায়ে লাল আলতা। গায়ের হলুদ শাড়ি, হলুদ ফুলের সমাহারে প্রত্যাশাকে একদম জীবন্ত হলুদ গোলাপের মতো লাগছে। হলুদ সাজে ভারী মিষ্টি লাগছে। বরদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাচ্চা পার্টিরা ছাদে ডিজে মিউজিক বাজাচ্ছে। প্রত্যাশার ফ্রেন্ডরা তো আছেই, সাথে কাজিনরাও অ্যাড হয়েছে। বাচ্চা বাচ্চা কাজিনরা হই হুল্লোড়ে মেতেছে, নাচছে। প্রত্যাশা বান্ধবীদের সাথে দেখছে আর হেসে হেসে গল্প করছে। রোহান আর নাহিদ একের পর এক গান পাল্টাচ্ছে। একটা গানের দুইটা লিরিক্স হতে না হতেই আরেকটা। খোলা হাটের বালুচর থেকে শুরু করে নোরা ফাতেহির দিলবার পর্যন্ত বাদ পড়েনি। নাহিদ বলল, এই বেটা এখানে বসে আছিস কেন? যা তোর গার্লফ্রেন্ডের সাথে একটু কোমর দুলিয়ে আয় গিয়ে। রোহান মশা তাড়ানোর ভূমিতে বলল, ধুর উ। নাহিদ এক প্রকার জোট করে নিচ থেকে গলা ফাটিয়ে বলল, এটেনশন প্লিজ, একটা কপাল ডান্স হলে ভালো হয়। কোয়েল আর রোহান সাথে সাথে সবাই সিটি বাজিয়ে উৎসাহ দিল। কোয়েল না করলেও পড়ে যায়। বেজে উঠল, Ter väst falaximain chandelonga. Salah setra siter sang bant longa. গানের তালে তালে ওরা নাচছিল। আবার যখন এই লাইনটা বেজে উঠল, রোহান প্রত্যাশার হাত ধরে টান দিয়ে আকাশের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, Ter väst falaximain chandelonga. Salah setra siter sang bant longa. পরের লাইন চলল। প্রত্যাশা মুচকি হেসে কোমর দুলিয়ে রোহানের ঘাট ধরে আকাশের দিকে তুলে বলল, যা যা আগে নিয়ে আয়, কত পারিসকু। বলতে বলতে পরের লাইনে রোহান একগাল হেসে বলল, People ish glad alone, ask bad longak. প্রত্যাশা খিলখিলিয়ে হেসে উঠল। রোহানের গরম লেগে যায়। ও চলে যায়। এরপর এক পর্যায়ে হ্যাপি কোয়েল দুজনেই নাচতে থাকে কালা চশমা গানে। ওদের চোখে কালো সানগ্লাস। প্রত্যাশার চোখেও পড়িয়ে দিল। এক পর্যায়ে প্রত্যাশা ফ্রেন্ডদের সাথে যোগ দিয়ে উড়াধুরা নাচতে থাকে। ওদিকে মামি গিয়ে অধরাকে নালিশ করে, দেখো তোমার মেয়ে উপরে কি শুরু করেছে। শ্বশুরবাড়ির লোকজন নতুন বুকে অমন নাচতে দেখলে কি ভাববে। অধরা ছাদে এসে দেখার সাথে সাথেই মেয়েকে টেনে একপাশে নিয়ে চোখ রানিয়ে শাসন করল, এই প্রত্যাশা, এমনিতেই তুই অসুস্থ, আবার এরকম লম্ফজম্প শুরু করেছিস। আর এই ও বাড়ি থেকে লোকজন চলে এলো বলে, ওনারা দেখলে কি বলবে। প্রত্যাশা টমেটোর মতো গাল ফুলিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ চুপচাপ থেকে ফ্রেন্ডদের বলল, আই তোরা শোনো, কিছুক্ষণ পর এসপি সাহেব আসবে ফটোশ্যুটের জন্যে। শ্বশুরবাড়ির লোকজন থাকবে, সবার সামনে নিজে থেকে পোজ দিলে তারা আবার ভাববে নতুন বউয়ের লজ্জা শরম কম। তাই তোরা বিভিন্ন স্টাইলে পোজ দেওয়ার জন্য শুধু একটু বলবি। আর আমি অমনি, বুঝেছিস। উচ্চ ভলিউমে একা একা গুগল গাটি গান বাজতে লাগল। হ্যাপি চেঁচিয়ে উঠল, ওইটারে ওখান থেকে সরাতো কেউ। রুচি নাই কি সব গান বাজাচ্ছে। একটা গানও তো দু লাইন হতে না হতেই বদলাচ্ছে গি। কোয়েল বলল, ওই নাহিদের বাচ্চা গান পাল্টা। একা একা গুগল না ঘেটে বিয়ে করে কম্বলের তলায় বউ নিয়ে ঘাটাঘাটি করগু। এর মধ্যে গান পাল্টে যায়। হঠাৎ প্রত্যাশার নজর পড়ে সিডির দরজার দিকে। চোখের কালো চশমা খুলে তাকায়। নীরব এক হাত পকেটে গুজে অন্য হাতে চুলে ব্যাগ ব্রাশ করে ঠোঁটে হাসি টেনে এগোল। বাঁচতে থাকল। আইলোরে নয়া দামান। চলবে। মধ্যরাতের চাঁদ। লেখনীতে মুস্তারিন মুশাররাত। পর্ব 40। নিবিড়ের রুমটা ধুয়ে মুছে একদম ঝকচকে তকতকে করে তোলা হয়েছে। নতুন বিছানার চাদর, দরজা জানালায় পর্দা। মনে হচ্ছে তালাবদ্ধ ধুলোভর্তি সেই ঘরটা মুহূর্তেই নতুন রূপ পেয়েছে।
পরি সেই সন্ধে থেকে রুমটা গোছগাছ করে মাত্র বেরোল। দুপুরে ইচ্ছে ভিডিও কলে দিদুনের সাথে কথা বলার সময় আসার জন্য আবদার করে। একমাত্র নাতনির আবদার রাখতে নিহারিকা রাগক্ষোভ একপাশে ঠেসে প্রীতির সাথে ফোনে স্বাভাবিক ভূমিতেই বলেন আসার কথা। যদিও কেউ ভাবেনি প্রীতি সত্যিই আসবে, কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে প্রীতি এসেছে। জানালার সামনে দাঁড়িয়ে বুকে হাত ভাঁজ করে মুখ আকাশের দিকে তোলা প্রীতির। এসেছে মাত্র কঘণ্টা। সবার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করার চেষ্টা করছে, তবু নীরবের সঙ্গে অল্পের জন্য বড়সড় ঝগড়া বাধা এড়ানো গেছে। এই তো সবাই যখন বেরোবার প্রস্তুতি নিচ্ছে, ইচ্ছে দৌড়ে নীরবের কাছে এল। নীরব পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে রুম থেকে বেরোচ্ছিল। ইচ্ছে বলে, পাপা, আমাকে সুন্দর লাগছে। ইচ্ছের গায়ে হলুদ শাড়ি, একদম সর্ষে ফুলের মতো ঝিকিমিকি করছে। নীরব গাল টেনে বলল, প্রিটি গার্ল, তোমাকে অনেক অনেক বেশি সুন্দর লাগছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ছোট দিদুন পরিয়ে দিয়েছে ঘি। শাড়ির দুই কোণা আঙুলে ধরে হেলতে হেলতে বলল ইচ্ছে। তন্মধ্যে প্রীতির গলা এল। ইচ্ছে। ইচ্ছে ঘাট ঘুরিয়ে তাকাতেই প্রীতি কয়েক পা এগিয়ে এসে মেয়ের গালে আঙুল ঢলে বলল, মুখে এসব কি লাগিয়েছ? এত সস্তা ফাউন্ডেশন, লিপগ্লস, এসব তোমার সফট স্কিনের জন্য ক্ষতি হবে তো। প্রীতির বলার ভঙ্গি তাচ্ছিল্য মেশানো খোঁচা। নীরবের মুখাবয়বের পরিবর্তন হলেও উপরে উপরে নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। ইচ্ছে মায়ের কথাকে পাত্তা না দিয়ে বলল, মাম্মা, আনিশা যাচ্ছে, সব্বাই যাচ্ছে, আমিও যাব গু। আমি যাচ্ছি না গি। আমি যাই? প্রীতি ঠান্ডা অথচ দৃঢ় গলায় স্রেফ বলল, না, এখন তুমি কোথাও যাচ্ছ না। আমি যাচ্ছি না, আর তোমাকে কারো সঙ্গে পাঠাবো না গি। প্রীতি এখন অবধি একবারও নীরবের দিকে তাকায়নি। পাশে কেউ আছে দেখেও দেখছে না এমন ভাবভঙ্গি নিয়ে আছে। ওদিকে সবাই বেরোতে ব্যস্ত। প্রীতিকে উপেক্ষা করে সরাসরি বল নীরব, ইচ্ছে, চলো গু। প্রীতি সাথে সাথেই বিরোধিতা করে উঠল, ইচ্ছে যাবে না গি। নীরব উত্তর না দিয়ে ইচ্ছের হাত ধরল, চলো। প্রীতিকে বারবার উপেক্ষা করায় মেজাজের পারদ আকাশ ছুল। প্রীতি গলাটা শক্ত করে কণ্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করে বলল, নীরব, তোমার যা ইচ্ছে তাই তোমার পরিবারের উপর প্রয়োগ করো। ভুলেও আমাদের ক্ষেত্রে নয়। আমার আর আমার মেয়ের উপর তো নয়। শোনো, আমি যাচ্ছি না, তাই ইচ্ছেও যাবে না। আর একটা কথা কান খুলে শুনে রাখো, নেহাজেত ইচ্ছের দিদুন আসার জন্য অত করে বললেন। রিকোয়েস্টটা ফেলতে না পেরে বাধ্য হয়ে এসেছি। ভুলেও ভাববে না তোমার বিয়ে খেতে নিজ ইচ্ছায় এসেছি। না তো এক ফোঁটা ইচ্ছে ছিল এখানে আসার গু। এখন প্রীতির সাথে তর্কাতর্কি করে মুড নষ্ট করতে চাইছে না নীরব। তার উপর বাড়ি ভর্তি লোকজন, শোভনীয় দেখায় না। এর মধ্যে নিভান সবাইকে তাড়া দিচ্ছে। নীরব সেদিকে তাকিয়ে ডাকল, ভাইজা। নিভান এগিয়ে আসতেই নীরব নির্লিপ্ত ভূমিতে বলল, ভাইজা, ইচ্ছেকে নিয়ে যাও তো। আমার একটু কাজ আছে। আমার বোধহয় যেতে একটু দেরি হতে পারে গি। আচ্ছা গি, বলে নিভান হেসে ইচ্ছের গাল টিপে নিয়ে গেল। প্রীতি ভিতরে ভিতরে রাগে অজগরের মতো ফোঁস করল। মূলত যে উদ্দেশ্যে এ বাড়ি আসা সেই লক্ষ্যে স্থির থাকতে প্রীতি চুপচাপ সয় নীল। নীরব এগিয়ে যেতে গিয়েও দুপা ফিরল। উল্টো দিক হয়েই শুধু বলল, মাত্রারিক্ত রাগ, বেহিসাবি জেদ আর ফুলে ওঠা ইগো কাউকে শেষ করে দিতে যথেষ্ট। তুমি যে ব্যবহার হয়েছ, এন্ড হচ্ছ, সেটা বোঝার সামান্য বুদ্ধিটুকু, ক্ষমতাটুকু কি আছে তোমার? যাই হোক, নিজেকে শুধরে নেয়ার লাস্ট সুযোগ দিচ্ছি তোমাকে। এখনও টাইম আছে নিজের মধ্যে চেঞ্জেস আনো। আনলে নিজেরই ভালো, নইলে গু। প্রীতি ফুঁসে ওঠে ঠোঁট চেপে বলল, নইলে ধ্বংস অনিবার্য, যা খুব খুব সন্নিগ্ধে গু। প্রীতি তাচ্ছিল্য হাসল। মনে মনেই বলল, নতুন করে ধ্বংস হওয়ার তো কিচ্ছু নেই। ধ্বংস তো আজ থেকে কবছর আগেই হয়েছি। তখনকার কথাগুলো মনে উঠতেই শূন্যে তাকিয়ে বুক চিডে দীর্ঘশ্বাস বেরোল প্রীতির। মেজাজটাও তিরিক্ষি হয়ে আছে। ও বাড়ি যাওয়ার কথা অনেকে বললেও অসুস্থতার কথা বলে এড়িয়ে যায় প্রীতি। প্রীতির কথা রাখতে তানিয়া নিহারিকার সাথে নিবিড়ের চিকিৎসার ব্যাপারে কথা বলেন ফোনে। নিহারিকা একদম স্রেফ জানিয়ে দেন, যেভাবেই হোক না কেন ছেলে ওটা তো আপনাদেরকে দিয়েই দিয়েছিলাম। কোনো খোঁজখবর রাখিনি, অবশ্য ছেলেও রাখেনি। এখন অসুস্থ ছেলেকে মা কি করে ছাড়ে? সন্তান মাকে পর করতে পারলেও মায়েরা পারে না। আর বলছেন সুস্থতার কথা, আল্লাহ ছেলের হায়াত দারাজ করলে এদেশের চিকিৎসাতেও ভালো হবে।
আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই ছেলের চিকিৎসা করাব। শাশুড়ির টাকায় ছেলেকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দরকার নেই। শুধু মন থেকে দোয়াটুকু চাই। এতটুকু হলেই চলবে ঘি। নিহারিকার কথাটা মনে পড়তেই মাথায় রাগ চিটবিট করে উঠল প্রীতির। ফোঁস করে নিঃশ্বাস ফেলে আওড়াল, কথায় আছে না কুকুরের পেটে ঘি মজে না। এরাও ঠিক তেমন। সবকিছু ভুলে যখন তাদের ছেলে সুস্থ হোক চাইলাম। মাকে অবধি রাজি করালাম। সেখানেও বাদ সাধল ওই ভদ্রমহিলা। ভদ্রমহিলা আর ওনার ছোট ছেলে দুইটাই আমার জীবনটাকে হেল বানিয়ে ছেড়েছে। উফ! যাই হোক, আপাতত এখানে যে কটা দিন আছি, এদের মন জুগিয়ে বিশ্বাস স্থাপন করতে হবে। আর নীরব? প্রতিটি থাক পোখ দের জবাব ভালোবাসার ফুল হয়ে যাবে না। বন্দুকের গুলি হয়েও ফিরতে পারে। প্রীতি একটা ডায়েরি বের করল। কথাগুলো সেদিন ডায়েরিতে লিখেও রেখেছিল সে। আজ আলতো করে আঙুল ছুঁয়ে দিল গোটা গোটা অক্ষরে লেখাটার উপরে। ভালোবাসা তো শখ নয়, শ্বাসের মতো। আমার ভালোবাসা থামবে মানে তোমার নিঃশ্বাস বন্ধ গো। পুরো দুনিয়া বলবে আদার্স ওয়ান সাইড লাভ ইটস ওকে, বাট প্রিয়স্মিতা খান প্রীতি ইজ ডিফারেন্ট। প্রীতির চোখ দুটো ছলছল করে উঠল। বুকের ভেতরটা তুষের আগুনের মতো জ্বলে উঠতে লাগল। ও বাড়ি থেকে হলুদের ডালা নিয়ে সবাই আসার খানিকক্ষণ পরে নীরবের আগমন ঘটে। নীরবের পা ছাদে পড়তেই নাহিদ গান পাল্টে কু আইলারে নয়া দামান কু গানটা চালু করে দেয়। নীরবের সাথে আবির ছিল। আবির এগিয়ে এসে একগাল হেসে বলল, নতুন ভাবি কি খবর? দেবরের কথা মনেটনে আছে নাকি? সেদিন যে কড়া টাস্ক দিলে। হাফ টাইম তো পেরেছিলাম, সেই হাফ টাইমের জন্য হলেও কি হাফ কিছুমিছু পাওয়া যাবে? নীরব ভ্রুকুটি করে আবিরের দিকে তাকাতেই আবির ঝটপট বলল, আরে ছোট দাদান দেবর ভাবির মধ্যে কথা হচ্ছে, তুমি কান দিচ্ছ কেন? তুমি বুঝবে না। আমার আর ভাবির মধ্যে ডিল হবে। নীরব ঠোঁট চেপে বলল, গালের উপর একটা পড়লে বুঝতে পারবি, আমি বুঝব কি বুঝব না গি? প্রত্যাশা তড়িঘড়ি বলল, আরে আরে আপনি শুধু শুধু ওকে কেন বকছেন? ঠিকই তো বলেছে আবির। দেবর ভাবির মধ্যেকার সিক্রেট কথাবার্তা আপনি কেন শুনবেন? পাশ থেকে একটা ঠান্ডা ঠান্ডা 7 আপের বোতল হাতে নিয়ে আবিরের দিকে বাড়িয়ে বলল প্রত্যাশা। যদিও বলতে আমার এক সমুদ্র কষ্ট হচ্ছে, তবুও বলতে যে হচ্ছে, হাফ কিছুমিছুর আশা ছেড়ে 7 আপ খাও দেবর জিগি। প্রত্যাশা আর নীরব পাশাপাশি দাঁড়িয়ে। হলুদ সাজে সজ্জিত বুকে কোনা চোখে দেখতে ব্যস্ত নীরব। হলুদ সাজে প্রত্যাশাকে মোহনীয় লাগছে। নীরবের পলক নড়ছে না। নীরবের গায়ে শুভ্ররঙা পাঞ্জাবি, উপরে কারুকার্য করা হলুদ কোটি। সাদা পাঞ্জাবিতে স্নিগ্ধ আর আকর্ষণীয় লাগছে নীরবকে। দুজন যখন দুজনের দিকে তাকিয়ে ঠিক তক্ষুনি নাহিদ ফাজলামি করে গান পাল্টে ফেরদৌস শাবনূরের সেই বিখ্যাত গান ছেড়ে দেয়া। বেজে উঠল, আসসালামুলাইকুম বেআইন সাব। ওয়ালাইকুম আসসালাম বেআই সাব। কেমন আছেন বেআইন সাব? এতটুকু বাজতেই প্রত্যাশা এক হাতে মুখ চেপে ধরে হাসতে লাগল। নীরব বোধহয় একটু অপ্রস্তুত হল। প্রত্যাশা হাসি সামলে বলল, আমার ফ্রেন্ডরা ফাজলামি করে বাজাচ্ছে গু। বুঝতে পেরেছি। তোমার এখন কি অবস্থা বলো? আর বমি হয়নি তো? এখন কেমন ফিল করছো? নাহ, আর বমি হয়নি। এখন বেটার ফিল করছি। আপাতত কোনো সমস্যা নেই। গুড। ও এর মধ্যে কি শুভ হলুদ লেখা হলুদের জন্য আনা কেকটা স্টেজে রাখা হয়। নীলা এসে ডাকল, নীরব এসো, কেকটা কাটতে হবে। তারপর ফটোশ্যুটও তো বাকি। ওদিকে মা বারবার ফোন দিচ্ছেন, বেশি দেরি করতে বারণ করেছেন। তাড়াতাড়ি যাতে তোমাদেরকে ছাড়ি। নীরব মাথাটা কিঞ্চিত নাড়িয়ে বলল, শিওর। আবিরের গলায় ক্যামেরা। একের পর এক ক্যাচ ক্যাচ করে ছবি তুলছে সে। নীরব প্রত্যাশা কেক কাটে। দুজন দুজনের গালে দেয়া সেই দৃশ্য ক্যামেরায় বন্দি করা হয়। হলুদের গিফট হিসেবে নীরব পাঞ্জাবির পকেট থেকে রিং বক্স বের করে। আজ নীরব আসবে সেই হিসেবে এদিক থেকেও প্রস্তুতি নেয়া ছিল। ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে প্রত্যাশার বাম হাতটা আলতো করে ধরে নীরব। তারপর আলগোছে স্বর্ণের ডিজাইন করা রিং প্রত্যাশার অনামিকায় পরিয়ে দেয়া। নীলা বক্স খুলে প্রত্যাশার দিকে ধরে। প্রত্যাশা রিং নিয়ে নীরবের আঙুলে পরিয়ে দেয়া। তারপর কিছুক্ষণ ফটোশ্যুট চলে। কোয়েল হলুদের বাটি এগিয়ে বলল, জিজু আপনার বুয়ের গালে ছুঁইয়ে দিন। নীরব সময় নিচ্ছিল। আবির তাগাদা দিল,
আরে ছোট দাদান তাড়াতাড়ি করো, এদিকে ক্যামেরা হাতে আমার হাত লেগে এলো। নীরব ইতস্তত বোধ নিয়েই 2 আঙুলে হলুদের প্রলেপ নেয়া। আলতোভাবে প্রত্যাশার ডান গালে তারপর বাম গালে ছুঁইয়ে দেয়া। লজ্জায় প্রত্যাশার চোখের পলক নুয়ে যায়। হালকা মিউজিক বাজছে, কেউ মগ্ন আড্ডায়, কেউ বা নাস্তায় ব্যস্ত। প্রত্যাশা নীরব একপাশে। পাঞ্জাবির কলার একটু সরিয়ে ঠোঁট গোল করে ফু দিল নীরব। প্রত্যাশার দিকে চেয়ে গলা খাকারি দিয়ে মৃদুস্বরে বল নীরব, গরম লাগছে, সাথে তেষ্টাও পেয়েছে। আমি নিচে যাচ্ছি। 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো জলদি। প্রত্যাশার দৃষ্টি গেল খানিকটা দূরের টেবিলে। ছটপট বলল, ওই তো টেবিলেই শরবত রাখা আছে। একটু ওয়েট করুন, আমি আনছি। নীরব ভ্রু কুঁচকে বিরক্তির সঙ্গে বলল, এখানে গরম লাগছে। রুমে গিয়ে ফ্যানের নিচে বসবু। চারদিকে স্ট্যান্ড ফ্যান ঘুরছে। অতটাও গরম লাগার কথা নয়। প্রত্যাশা সরল মনে বলল, এমা গরম লাগছে আপনার? চলুন ও পাশে ফ্যানের সামনে বসবেন। নয়তো আমি এক্ষুনি কাউকে বলছি এখানে আরেকটা ফ্যান সেট করতে। ছোট মামাকে ডাকছি। ওয়েট। নীরবের মেজাজ চটল। এতটা অবুঝ বউ হলে হয়? বলল চিবিয়ে চিবিয়ে, এই তুমি কিছু বোঝো না? নাকি সবসময় না বোঝার অ্যাক্টিং করো? আর বাড়তি কথা না বলে নীরব বিরক্তির শ্বাস ফেলে গটগট করে নিচে নামে। কয়েক মুহূর্ত পর প্রত্যাশা উপায়ান্তর না দেখে পিছু পিছু নাম। ফ্রিজ থেকে বোতল বের করে ঠান্ডা পানির গ্লাস নিয়ে রুমে গেল। নীরবের সামনাসামনি দাঁড়িয়ে বলল, নিন পানি। নীরবের হাসি পেল। মেপে স্বল্প হাসল। প্রত্যাশার গ্লাস ধরা হাতের উপর হাত রেখে গ্লাসটা মুখের সামনে নিল। 1 ঢোক নিয়ে তারপর গ্লাস নামাল। পরপর আচমকা এক হাতে প্রত্যাশার কোম জড়িয়ে কাছে আনল। প্রত্যাশা ভ্রু কুঁচকে তাকাল। বলল, মাত্র তো 1 ঢোক খেলেন। এমন করে বললেন মনে হলো এক সমুদ্র পিপাসা পেয়েছে। শুধু শুধু রাগ দেখালেন। ঠোঁটে দুষ্টু হাসি টেনে বলল নীরব, হ্যাঁ, 1 সমুদ্রই পিপাসা পেয়েছে। তবে পানির নয়, অন্য কিছুর। এই বলে নীরব অন্য হাতে পকেট থেকে বসুন্ধরা সুগন্ধযুক্ত টিস্যু বের করল। মুচকি হেসে প্রত্যাশার ঠোঁটে আলতো করে ঘষল। প্রত্যাশা হৈ করে উঠল। এই কি করছেন? লিপস্টিক বেশি গাঢ় হয়েছে। এতটা গাঢ় হলে অন্যের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আরে প্রত্যাশার কথা থেমে গেল। নিজেকে নীরবের খুব কাছে আবিষ্কার করল। একটানে দুজনের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে ঠোঁটে ঠোঁট ডুবায় নীরব। প্রত্যাশার চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে যায়। কিছুক্ষণ পর ছাড়া পেয়েই প্রত্যাশা শ্বাস টেনে নিল। নীরব হাতের উল্টো পাশ দিয়ে ঠোঁট মুছল। প্রত্যাশা বাঁকা চোখে চেয়ে বলল, বাহ, লিপস্টিকটা আপনি এমনভাবে মুছলেন যেন ঠোঁটটা আপনার ব্যক্তিগত হোয়াইট বোর্ড। ভুল কিছু বলনি। ব্যক্তিগতই। তুমি পুরোটাই আমার ব্যক্তিগত। প্রত্যাশা কোনো কথা কানে না ঢুকিয়ে আফসোস করে বলল, ধুর দিলেন তো, লিপস্টিকটা নষ্ট করে কি? বৃদ্ধা আঙুল প্রত্যাশার ঠোঁটে ছুঁইয়ে মুচকি হেসে বল নীরব, তোমার ঠোঁটে লিপস্টিকের রং না থাকলেও আমার স্পর্শ তো রইল। প্রত্যাশা অল্প স্বল্প মেকি রাগ করে তাকাল। প্রত্যাশার নাকে আঙুল দিয়ে টোকা দিয়ে নীরব আরেকটু ঝুঁকে প্রত্যাশার দিকে। প্রত্যাশার গালের সাথে গাল ছুঁয়ে গেল। খোঁচা খোঁচা দাড়ি সফট গালে শিরশিরানি বয়ে দিল। প্রত্যাশার বুক ধিপধিপ করতে লাগল। নীরব মুখটা প্রত্যাশার কানের পাশে টেনে ফিসফিসিয়ে বলল, পানসে মুখে কি করে যায় বলো? তাই হালকা একটু মিষ্টি মুখ করেই যাচ্ছি। আসছি, ফ্রেশ হয়ে আজ পর্যাপ্ত ঘুম দেবে। রাত জাগবে না, বুঝেছ? আগামীকালকের ঘুমটাও আজ পুষিয়ে নিবে। বাই। লাজে প্রত্যাশা চোখ নামিয়ে নিল। নীরব বুকে আর লজ্জা না দিয়ে বেরিয়ে যেতে নেয়। প্রত্যাশা হঠাৎ তড়িঘড়ি ব্যস্ত হয়ে বলল, শুনুন। নীরব ভ্রু নাচিয়ে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাল। প্রত্যাশা নিজের গালে আঙুল ধরে ইশারা করে বলল, আপনার গালে হলুদ লেগেছে। আমার গাল থেকে গিয়েছে। মুছে নিন। প্রত্যাশাকে অবাক করে নীরব বলল, নো প্রবলেম, থাকুক। নীরব অধরার থেকে বিদায় নিয়ে চলে যায়। প্রত্যাশা রুম থেকে পানির গ্লাস হাতে বেরোতেই অধরা শুধালেন, নীরবকে নাস্তা দিয়েছিলি? উপরে নাস্তা করেছিল। চলে গেল যে। নাস্তা করেনি তো? পানি চাইল। অধরা মেয়ের উপর রাগঢাক করে বললেন, তোকে নিয়ে আর পারি না।
পানি চেয়েছে ঢ্যানল্যাং করে, শুধু পানি নিয়ে দিয়েছিস। সাথে নাস্তা দিসনি কেন? উপরে সবার মাঝে হয়তো লজ্জায় বসেনি। রুমে দিতে পারতি। কবে যে তোর বুদ্ধিশুদ্ধি হবে? প্রত্যাশা বিটবিট করে বলে, ধুর, আম্মুকে কি বলি? তার জামাইয়ের পানিটানি কিছুই পিপাসা পায়নি। আর নীলা কই? আত্মীয়স্বজন সবাই ঠিকঠাক খেল কি না ও একটু দেখবে না? কোথায় গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে ও? আমি একা কতদিক দেখব? ওই মেয়েটাকে নিয়ে আর পারি না গিয়ে। অধরা প্যাচাল পারতে পারতে ওদিকে গেলেন। এর মধ্যে প্রত্যাশা সিঁড়িতে পা রাখবে তখনই নিভানের গলা এলো। প্রত্যাশা! হু! প্রত্যাশা ঘুরে নিভানকে দেখে মুখে হাসি টেনে বলল, জিজু কিছু দরকার? তোমার আপু কই? আপু? কি জানি। আমি তো এতক্ষণ রুমে ছিলাম। নিচে আপুকে দেখছি না, উপরে আছে হয়তো উ। নীলাকে একটু পাঠিয়ে দাও তো। এক গ্লাস পানি আনতে বলো গু। পানির কথা শুনে আচমকা প্রত্যাশার বেশম খাওয়ার জোগাড় হল। চোখ বড়বড় করে বলল, পানি? হ্যাঁ, একটু জলদি আনতে বলো উ। প্রত্যাশা শুকনো ধোক গিলে বিটবিট করে, লে বাবা, এদের ভাইদের দেখছি একই অবস্থা। বুকে দেখলেই ইস্ক উঠে গলা শুকিয়ে যায়। পানির অজুহাতে স্বার্থ হাসিল করা। তবে কি এসপি সাহেবের মতো জিজুরও এখন সেইম প্রয়োজনে পানি চাই, থুক্কু চুমু চাই? প্রত্যাশা নিজেকে তটস্থ করে বলল ফট করে, রিল্যাক্স জিজু, আপনি রুমে গিয়ে বসুন। আমি এক্ষুনি আপুকে পাঠিয়ে দিচ্ছি গু। থ্যাংক ইউ। আসলে ইচ্ছের ঝাল লেগেছে। ইচ্ছে ঝাল খেতে পারে না, আমি জানতাম না। রুমে দেখছি পানি নেই গি। শেষ কথাগুলো শুনে প্রত্যাশা দাঁত দিয়ে জিভ কা খুঁটে। এই রে, সে কিসব ভাবছিল। ভেতরে ভেতরে লজ্জায় পড়ল। দ্রুত উপরে এসে আপুকে নিচে পাঠিয়ে দিল। ঘড়ির কাঁটা ঠিক রাত 11টার ঘরে। প্রত্যাশা ব্যালকনিতে দাঁড়িয়ে কানে এয়ারপোর্ট গুজে নীরবের সাথে কথা বলছে। চারিদিকে হইচই তো আছেই, বান্ধবী দুটোর জন্য ব্যালকনিতে আসছে কথা বলতে। ওরা যা পাজি। সবসময় জ্বালিয়ে মারছে। প্রত্যাশা জিজ্ঞেস করল, কি করছেন? ছাদে বসে আছি উ। একলা? হুম। ভেতরে লোকজনের কোলাহল। বিরক্ত লাগছিল উ। ওহ হি, আমি তো সময় কাউন্ট করছি। তবে সেকেন্ডগুলোকে আমার কাছে ঘণ্টা মনে হচ্ছে গি। প্রত্যাশা বিনিময় শব্দ করে হেসে ফেল। বলল, এতটা অধৈর্য হলেন কবে থেকে? শুরু থেকেই অধৈর্য। তবে তুমি ছোট ছিলে বলে ছাড় দিয়ে এসেছি উ। তাই বুঝি? হুমঘ। প্রত্যাশা আকস্মিক চঞ্চল গলায় বলে উঠল, এসপি সাহেব জানেন? না বললে জানব কি করে? আমার না টুইন্স বেবির খুব শখ। আমি অলরেডি ছেলে মেয়ের নামধাম ঠিক করে ফেলেছি। আমাদের ছেলে হলে নাম রাখব নিড আর মেয়ে হলে প্রাপ্তি। উফ, দারুণ হবে না? টুইন্স হলে একবারেই সব কষ্ট ঝামেলা চুকে যাবে গু। নীরব নিঃশব্দে হাসল। বলল, সবই ঠিক আছে। নিডপ্রাপ্তি একসাথে না এসে আলাদা আলাদা আসলেও প্রবলেম নেই। তবে এক্ষুনি বেবি প্ল্যানিং করছি না। আরও 5 বছর পর গু। প্রত্যাশা ঠোঁট উল্টে বলল, উহু কি? নীরব নরম কোমল স্বরে বলল, মাই লাভ, তুমি এখনো ছোট ইম্বাচিউর। তোমাকে সামলাতেই আমি হিমশিম খাচ্ছি গে। প্রত্যাশা 2 হাত বুকে ভাঁজ করে বলল, শুনুন, আপনি বলছেন আমি ছোট। তাহলে ছোট আমিটার কাছে আপনি ঘেঁষতে পারবেন না। ঠিক 5 বছর পরেই আমাকে ছোবেন। এর একদিন আগেও নাই হু। মনে থাকে যেন? তাহলে তো ধৈর্যের উপর আমাকে ডক্টরেট ডিগ্রি অর্জন করতে হবে গু। প্রত্যাশার হাসি চওড়া হল। কিছু বলবে তার আগেই হুডমুট করে 2টা হাজির হল। অগত্যা ব্যস্ত হয়ে কল রাখল প্রত্যাশা। বিয়ের হলটা ঝকঝকে আলো আলোকিত। চারিদিকে রুচিশীল আভিজাত্যের ছোঁয়া চুইয়ে চুইয়ে পড়ছে। পুরো হল খুবই সুন্দর করে ডেকোরেশন করা। চারিদিকে অনেক লোকজনের ভিড়। বরপক্ষ কনেপক্ষ সবাই উপস্থিত। দোতলা থেকে প্রত্যাশা সিঁড়ি ভেঙে ধীরে ধীরে নেমে আসছে। পাশে 2 বান্ধবী। ওদের পরনে লেহেঙ্গা, ভারী সাজগোজ। আশেপাশে আরও অনেকেই আছে। নীরব ফ্রেন্ডদের সাথে হেসে হেসে কথা বলছে। গায়ে সাদা শেরওয়ানি, গলার কাছে সোনালি সুতো সূক্ষ্ম কারুকাজ করা। মাথায় সোনালি রঙের পাগড়ি। হঠাৎ নজর গেল সিঁড়ির দিকে। প্রত্যাশার গায়ে লাল খয়েরি বিয়ের ভারী শাড়ি। মাথায় ইয়াবর ঘোমটা।
ঘোমটার আড়ালের মুখটা নীরব কল্পনা করল 1 সেকেন্ড। প্রত্যাশা ঘোমটার আড়াল থেকেই আবছা নীরবকে দেখল এক পল। বর বেশে এসপি সাহেবকে হ্যান্ডসাম লাগছে খুব। কিছু একটা ফেসে আলাদা লাগল। ও হ্যাঁ, ক্লিন শেভ করেছে। তবে মন্দ লাগছে না। ভালোই লাগছে। প্রত্যাশার ধ্যান ছুটল কোয়েলের কথায়। কোয়েল বলল, জিজু এখুনি বউয়ের মুখ দেখা বারণ আছে। আগে বিয়ে হবে, তারপর শালিকাদের ডিমান্ড পূরণ করে দেন বউয়ের ঘোমটা সরাবেন গু। নীরব বিনিময় মৃদু হাসল। অতঃপর প্রত্যাশার দিকে হাত বাড়িয়ে বলল, চলো উ। চুড়ি পরা হাতটা নাড়াতেই টুংটুং ঝনঝন শব্দ হল। প্রত্যাশা হাতের উপর হাত রাখতেই লম্বা লম্বা আঙুল দিয়ে আলগোছে আঁকড়ে ধরল নীরব। পরপর দুজনে স্টেজে বসল। লাল ভেলভেট ঢাকা টেবিলের উপর রাখা রেজিস্ট্রার খাতা। পাশে রাখা কলমটা আলাদা নজর কাটছে। সোনালি গায়ে ময়ূরের খোদাই, লেজের পালক রঙিন পাথরে সাজানো। কলমটা হাতে নিলে মনে হয় যেন রাজকীয় কিছুতে সই করা হবে। নীরব মনোযোগ দিয়ে সুন্দর করে সই করল। দৃঢ় অথচ শান্ত হাসি নিয়ে সই শেষ করে কলমটা বাড়িয়ে দেয় প্রত্যাশার দিকে। প্রত্যাশা সোনালি গহনার ভারে নত, মাথায় বট করে টানা ঘোমটার নিচে তার চোখ শুধু একটু উকি দিল। কোয়েল টিপ্পনিকে চিটে বলল, আস্তে কর, তাড়াহুড়ো নেই গু। প্রত্যাশার হাতটা মৃদু কাঁপল। নীরবের শিয়ের পাশাপাশি গোটা গোটা অক্ষরে সময় নিয়ে সই করল। সই শেষ হতেই সবাই আলহামদুলিল্লাহ পড়ল। কোয়েলদের দাবি মেনে 15,000 টাকা ঘুষ দিয়ে বুয়ের ঘোমটা তোলার সুযোগ পায় নীরব। চারিদিকে লাইট, ক্যামেরা, অ্যাকশনের মতো অবস্থা। সবাই মুখিয়ে আছে। নীরব 2 হাতে প্রত্যাশার মুখের ঘোমটা আস্তে করে সরিয়ে দেয়া। প্রত্যাশার থুতনি চিবুক ছুঁয়ে আছে। প্রত্যাশা ধীরে ধীরে চোখের ঘন পল্লব তুলে তাকাতেই 2 জোড়া চোখে নীরব প্রত্যাশার প্রকাশ্য দৃষ্টি মিল। চোখে গাঢ় কাজলের টান, ঠোঁটে গাঢ় রং, যেন যত্নে আঁকা এক নিখুঁত ছবি। নীরবের ঠোঁটে মৃদু হাসি, চোখে এক ঝলক প্রশংসার দৃষ্টি নিয়ে অস্ফুটে বলল, মাশাআল্লাহ, আজ তো সত্যিই চোখ ফেরানো দায় উ। প্রত্যাশার গাল লাল হয়ে ওঠে, ঝট করে চোখ নামিয়ে ফেলে। গহনার নরম ঝনঝন শব্দে ওর লজ্জা যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। বিয়ের ভেন্যুতে না আসলে আবার কথার সৃষ্টি হতো, অগত্যা প্রীতিকে আসতে হয়েছে। একটা সময় নিচে থাকলেও ভালো লাগছিল না। মনটা বিক্ষিপ্ত। দোতলায় করিডোর দিয়ে হাঁটছিল বিষণ্ণ হৃদয় নিয়ে। হঠাৎ আচমকা কটা কথা কানে আসে। মেয়েটাকে পেলে পুষে মানুষ করেছিস, বিয়ে দিয়েছিস, ভালো কথা। বিয়ে আগেই হয়েছে, এখন আবার বেহুদা এত্তগুলান টাকা পয়সা খরচা করে রংঢং করে অনুষ্ঠান করা লাগব কেন? তোর ছেলে নেই? একটা মাত্র মাইজা, শেষ বয়সে তোরা কি খাবি? সে হুঁশ আছেনি? খাইজেদাই যে কাজকাম নাই, বেহুদা এত বড় অনুষ্ঠান করে মানুষ খাওয়াতে গেলি। বিয়ে হয়েছে, বালাই গেছে। ভালো ঘর পাইছে, ভালো জামাই পাইছে, সেইডা তার ছিডা মাইয়ার কপাল ভালো উ। চলবে।